हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैथ्स इनफिनिटी ऑफिशियल। फ्रेंड्स, आज क्लासे আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 10 চ্যাপ্টার 13 ভেদ বা ভ্যারিয়েশন আমরা এই চ্যাপ্টারের আমরা কনসেপ্টটা শিখবো কোনে খুব ভালো করে। তো আমরা কনসেপ্টটা করে তারপর আমরা এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো রয়েছে আমরা প্রত্যেকটা অঙ্ক ধরে শিখবো। তো তার আগে অবশ্যই আমাদের প্রত্যেকটা কনসেপ্ট এই অধ্যায় থেকে ভালো করে জেনে রাখতে হবে কোনে। তো ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল হয় বা উপকারে লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে আর প্রচুর পরিমাণে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। কেউ আনসাবস্ক্রাইব করে ভিডিওটা দেখো না। প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা তোমাদের কাছে ভিডিও পৌঁছাবো, প্রত্যেকটা অধ্যায়ের থেকে আমরা ফুল কনসেপ্ট দিয়ে আমাদের প্রত্যেকটা অঙ্ক তোমাদের ভালো করে নিখুঁতভাবে বুঝিয়ে করিয়ে শিখিয়ে দেবো। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনে ক্লিক করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তো দেরি না করে আমরা শুরু করছি আজকের ক্লাস ভেদ বা ভ্যারিয়েশন চ্যাপ্টার 13। ওকে, তো আমরা চ্যাপ্টারটার কনসেপ্টে যাওয়ার আগে আমরা একটু জেনে নেব যে এই চ্যাপ্টার থেকে আমাদের কত মার্কস। আর এটা সর্বপ্রথম তোমাদের কিন্তু বীজগণিতের চ্যাপ্টার, ঠিক আছে। আমরা এই কনসেপ্টে যাওয়ার আগে আমি জাস্ট তোমাদের বেসিক কিছু জিনিস তোমাদের বলে দিচ্ছি কোনে। প্রথমত এটা আমাদের বীজগণিতের চ্যাপ্টারের মধ্যে পড়ছে, ঠিক আছে। এটা একটা বীজগণিতের চ্যাপ্টারের মধ্যে পড়ছে। ওকে, ভালো করে জিনিসগুলোকে একটু দেখে নাও। প্রথমত এটা বীজগণিতের 1 নম্বর পয়েন্ট। এখান থেকে যে বেসিক জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে বীজগণিতের চ্যাপ্টারের মধ্যে পড়ছে বা অ্যালজেব্রা মধ্যে এটা পড়ছে, ঠিক আছে। আমরা এটাকে অ্যালজেব্রা ক্লাস 10 আমরা অ্যালজেব্রা সেকশনে আমরা রাখতে পারি, ঠিক আছে। অ্যালজেব্রা সেকশনে আমরা রাখতে পারি। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। ওকে, আমাদের বেসিক কনসেপ্ট। সেকেন্ড হয়ে যাচ্ছে 2 নম্বর কি পয়েন্ট। 2 নম্বর হচ্ছে প্রত্যেক বছর এই চ্যাপ্টারটা থেকে আমাদের কিছু প্রশ্ন দেয়। সেগমেন্টটা কীরকম? ধরো 1 মার্কস থাকতে পারে, একটা 2 মার্কসের একটা থাকতে পারে, অথবা একটা 3 মার্কসের আমাদের থাকতে পারে, ঠিক আছে। একটা 1 মার্কসের থাকতে পারে, একটা 2 মার্কসের থাকতে পারে, আর একটা 3 মার্কসের থাকতে পারে। এই যে 3 মার্কস যেটা তোমরা দেখছো, এই 3 মার্কসটা কিন্তু ম্যান্ডেটরি। এটা কিন্তু প্রত্যেক বছরেই কিন্তু আসে। ওকে, প্রত্যেক বছরেই কিন্তু এভরি ইয়ার কিন্তু 3 মার্কস এখান থেকে একটা অঙ্ক দেয়। এভরি ইয়ার আমাদের কিন্তু এই 3 মার্কসের একটা অঙ্ক পরীক্ষায় দিয়ে থাকে, ঠিক আছে। এবার 2 মার্কস অথবা 1 মার্কসের মধ্যে এটা থাকতে পারে আবার না থাকতে পারে, ঠিক আছে। 2 মার্কসের থাকলে থাকতে পারে, কিন্তু 1 মার্কসের খুব রেয়ার হয়তো অঙ্ক থাকে, ঠিক আছে। তো 2 মার্কসেরও তোমরা এখান থেকে একটা অঙ্ক পাবে কোনে, ঠিক আছে, 2 মার্কসের সেগমেন্টে। তাহলে এটা হচ্ছে 3 মার্কস, এটা ম্যান্ডেটরি, এটা দেবেই কোনে। এবার 2 মার্কসের থাকতে পারে আবার নাও থাকতে পারে। তাহলে 2 মার্কসের এখান থেকেও কিন্তু একটা অঙ্ক পরীক্ষায় দিয়ে থাকে। এবারে 1 মার্কসে থাকতে পারে, নাও থাকতে পারে। ওকে, তো আমরা বেসিক কনসেপ্ট বা ফুল কনসেপ্টে যাওয়ার আগে এই চ্যাপ্টারটার আমাদের কিন্তু এই বেসিক জিনিসগুলোকে জানতে হবে। একটা হচ্ছে এটা বীজগণিতের চ্যাপ্টারের মধ্যে পড়ছে এবং চ্যাপ্টার 13। তারপরে এটার মার্কস ডিস্ট্রিবিউশনটা এইভাবে হতে পারে 1 + 2 + 3। এই যেখানে 3 মার্কসটা কিন্তু এভরি ইয়ারে একটা 3 মার্কসের এই চ্যাপ্টার থেকে কোশ্চেন্স দেয়। আর 2 মার্কসের একটা কোশ্চেন্স পরীক্ষায় দিতে পারে, নাও দিতে পারে। যদি দেয় তাহলে এই 1 আর 2 মার্কস থেকে, এই সেগমেন্টটা থেকে 1 আর 2 মার্কসের সেগমেন্ট থেকে যদি প্রশ্ন দেয় তাহলে 2 মার্কসের কিন্তু একটা অঙ্ক পরীক্ষায় আসে। আর 3 মার্কসটা কিন্তু ম্যান্ডেটরি। ইটস ম্যান্ডেটরি এভরি ইয়ার কিন্তু এই চ্যাপ্টারটা থেকে কিন্তু একটা 3 মার্কসের অঙ্ক দেবে, ঠিক আছে। ম্যান্ডেটরি। ওকে, ম্যান্ডেটরি। এগুলো কিন্তু বেসিক কনসেপ্ট তোমাদের কনসেপ্টের আগে লিখে নেবে এখানে। ওকে, তাহলে জিনিসটা করতে সুবিধা হবে। ওকে, তো এবার কি টাইপের অঙ্ক দেবে, কোনটা 3 মার্কসের, কোনটা 2 মার্কসের বা কোনটা 1 মার্কসের যদি আসে তাহলে কিরকম টাইপের অঙ্ক দেবে সেটা আমরা এক্সারসাইজের অঙ্ক করবার আগে কিন্তু আমরা শিখবো বা জানবো। তো তার আগে আমরা বেসিক কিছু ইনফরমেশন জেনে নেব। তো এবার এখানে দেখো একটা জিনিস ফ্রেন্ডস মাথায় রাখতে হবে যে আমরা এখান থেকে যে অঙ্কগুলো করব, তো এখান থেকে আমরা যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলো করবার আগে আমাকে কিন্তু বেসিক কনসেপ্টটা কিন্তু আমাদের শিখে নিতে হবে কোনে। বেসিক কনসেপ্টটা, এই কনসেপ্টটা যদি আমাদের খুব ভালো করে থাকে, বেসিক কনসেপ্ট,
বেসিক কনসেপ্টটা যদি আমাদের থাকে এই চ্যাপ্টারটা থেকে, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি অঙ্কগুলো সলভ করতে পারবো, এবং বেসিক কনসেপ্টের উপর ভিত্তি করেই কিন্তু অঙ্ক দিয়ে থাকে এই চ্যাপ্টারটার। আর এই চ্যাপ্টারটার মেন ইনফরমেশন মানে মোটিভটা হচ্ছে তার কনসেপ্টটা ভালো করে আমাদের ক্লিয়ার করে রাখা, ঠিক আছে। যদি আমাদের কনসেপ্ট বা এই চ্যাপ্টারের ধারণাটা যদি আমাদের খুব ভালো করে জানা থাকে, তাহলে কিন্তু আমরা অঙ্কগুলো খুব ইজিলি করে ফেলতে পারবো কোণে। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা কি বলছি যে এটা একটা বীজগণিতের চ্যাপ্টার, এখানের মার্কস ডিস্ট্রিবিউশনটা কিরকম হতে পারে, 1 মার্কস থাকতে পারে, 2 মার্কস থাকতে পারে, 3 মার্কস থাকতে পারে। তবে 3 মার্কসের অঙ্কগুলো কিন্তু ম্যান্ডেটরি প্রত্যেক বছর দেয়। 2 মার্কসের অঙ্ক পরীক্ষা দিতে পারে, নাও দিতে পারে। 1 মার্কসটা 1 আর 2 মার্কসের মধ্যে ধর 2 মার্কসটাই বেশি দিয়ে থাকে। আর বেসিক কনসেপ্টটা আমাদের কিন্তু জানতে হবে, বেসিক কনসেপ্টটা কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে। আর এখান থেকে আমাদের বেসিক্যালি মিনিমাম ধরে নাও 4 মার্কস এভরি ইয়ার, 4 মার্কস অথবা 5 মার্কসের কিন্তু অঙ্ক পরীক্ষায় আমরা পেয়ে থাকি। যদি 3 মার্কসের একটা অঙ্ক তো ম্যান্ডেটরি থাকে, যদি 3 মার্কস থাকে তাহলে হয়তো 2 মার্কস বা 1 মার্কসের মধ্যে একটা অল্টারনেশন হবে কোনটা থাকবে। তো ধরে নাও মোরালেস 3 নম্বর বা 4 নম্বর মানে 3 নম্বর দিতে পারে 2 মার্কস সেগমেন্ট, আর 1 মার্কসের সেগমেন্টটা পরীক্ষা থাকতে পারে, নাও থাকতে পারে। যদি আসে তাহলে টোটাল 4 অথবা 5 মার্কসের কিন্তু অঙ্ক এই চ্যাপ্টারটা থেকে কিন্তু পরীক্ষায় মার্কসের অঙ্ক কিন্তু পরীক্ষায় প্রত্যেক বছর আসে। এবং এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। খুব ভালো করে তোমরা শিখবে, আমি খুব ভালো করে তোমাদের বোঝাবো। ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার তোমাদের কিন্তু ক্লাস 10-এ। ওকে, ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টারটা যদি শেখো তাহলে কিন্তু তোমাদের আগামী অঙ্কগুলো কিন্তু এক্সারসাইজের অঙ্কগুলো ভালো মানে শিখতে, বা কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে অঙ্ক শিখতে কিন্তু বেশি অঙ্ক করতে এবং শিখতে কিন্তু বেশি টাইম লাগবে না। তাই মন দিয়ে তোমরা ভিডিওটা ভালো করে ফলো করবে, কেউ আনসাবস্ক্রাইব করে দেখো না। একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে ফ্রেন্ডস করছি যে কেউ আনসাবস্ক্রাইব করে করো না, তোমাদের জন্য আমি খুবই পরিশ্রম করে ভিডিওগুলো বানাচ্ছি, তাই একটা সাবস্ক্রাইব অবশ্যই আমি ডিজার্ভ করি। তাই একটাই রিকোয়েস্ট, তাই সাবস্ক্রাইব করে তোমরা ভিডিওগুলোকে দেখো। অনেক ভিডিও আসতে চলেছে, প্রত্যেকটা এক্সারসাইজের আমি খুব ধরে তোমাদের শেখাবো, বোঝাবো, প্রত্যেকটা এক্সারসাইজের কনসেপ্ট ক্লিয়ার করব, তারপর আমি তোমাদের প্রত্যেকটা অঙ্ক ধরে শেখাবো, তারপরে PYQ সলভ করব, বিভিন্ন বই কনসাল্ট করে অঙ্ক শেখাবো। তাই সব দিক থেকে আমি আমার 100% এফর্ট দিয়ে তোমাদের শেখাবো। তাই অবশ্যই তোমরা চ্যানেলটাকে, কেউ যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু দেখো। ওকে, আর এখান থেকে যে ফ্রেন্ডস যে জিনিসগুলো আমরা জানবো, তাহলে এইগুলো হচ্ছে বেসিক জিনিসটা। এবার আমরা এখান থেকে কি কি জানবো, দেখো আমরা এখান থেকে কি কি জানবো বা কি কি আমরা শিখবো। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে জানবো হচ্ছে 1 নম্বর হয়ে যাচ্ছে আমাদের জানার বিষয়টা কি। এখান থেকে 1 নম্বর বিষয় হচ্ছে প্রথমত দেখো যে আমাদের কিন্তু একটা মানে খুব একটা ভালো কনসেপ্ট থাকা চাই, সেটা হচ্ছে চলরাশি। কারণ অলরেডি তোমরা শিখেছো এই জিনিসগুলো, জানো চলরাশি। আমি পুরো ডিটেলসে যাবো না, আমি তোমাদের ওপর থেকে বলে দেবো, তবে যতটুকু দরকার, ঠিক আছে। চলরাশি এবং ধ্রুবক পদ, ঠিক আছে। চলরাশি এবং ধ্রুবক পদ, ঠিক আছে। এটা আমরা জানবো কোনে, চলরাশি দ্যাট ইজ ভ্যারিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট। ওকে, ভ্যারিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট। ওকে, ভ্যারিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট, এটা আমরা কিন্তু জানবো। 1 নম্বর পয়েন্ট আমরা এখান থেকে যেটা জানবো, আমাদের জানার বিষয় সেটা হচ্ছে চলরাশি এবং ধ্রুবক পদ। 2 নম্বর পয়েন্ট আমরা যেটা জানবো হচ্ছে, 2 নম্বর পয়েন্ট যেটা আমরা জানবো সেটা হচ্ছে সরলভেদ, বা 2 নম্বর পয়েন্ট আমি এটা রাখছি, 3 নম্বরে রাখছি। আমি 2 নম্বর পয়েন্ট যেটা জানবো সেটা হচ্ছে ভেদ। ওকে, 2 নম্বর পয়েন্ট হয়ে যাচ্ছে ভেদ বা ভ্যারিয়েশন। ওকে, যেটা আমি বোর্ডে তোমাদের লিখে রেখেছি, ভ্যারিয়েশন। ওকে, তাহলে 1 নম্বর পয়েন্ট আমরা জানবো কি, 1 নম্বর পয়েন্ট আমরা জানবো হচ্ছে চলরাশি এবং ধ্রুবক পদ, ভ্যারিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট। 2 নম্বর জানবো আমরা চ্যাপ্টার থেকে, মানে কনসেপ্টের মতো যেগুলো ক্লিয়ার করবো সেটা হচ্ছে ভেদ। আর 3 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের জানবো হচ্ছে সরল ভেদ। ওকে, সরল ভেদ খুব ভালো করে শেখাবো তোমাদের। ওকে, তাই ভালো করে বুঝবে, যদি কোথাও আটকায় বা কনসেপ্টে ক্লিয়ার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তাহলে সরল ভেদ, যেটাকে আমরা বলছি ডাইরেক্ট ভ্যারিয়েশন,
এই ইংলিশ টার্মিনোলজিগুলো কিন্তু লিখে নিতে হবে কিন্তু, ওকে। ডাইরেক্ট ভ্যারিয়েশন, ডাইরেক্ট ভ্যারিয়েশন 3 নম্বর 4 নম্বর পয়েন্ট হয়ে যাচ্ছে ব্যস্তভেদ, ওকে। ব্যস্তভেদ, ব্যস্তভেদ বা ইনভার্স ভ্যারিয়েশন, এটাকে ইংলিশে আমরা বলছি হচ্ছে ইনভার্স ভ্যারিয়েশন, ওকে। ইনভার্স ভ্যারিয়েশন, অ্যান্ড 5 নম্বর যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা জানার আমাদের এখানে যৌগিক ভেদ, ঠিক আছে, যেটাকে আমরা বলছি হচ্ছে যৌগিক ভেদ, যেটাকে আমরা বলে থাকি ধরে নাও জয়েন্ট ভ্যারিয়েশন, ওকে। জয়েন্ট ভ্যারিয়েশন, জয়েন্ট ভ্যারিয়েশন, ওকে। তাহলে আমরা এই চ্যাপ্টারটা থেকে যে জিনিসগুলো কভার করব, ঠিক আছে, ঠিক আছে, টপিকস, যে টপিকগুলো আমরা টপিকস which are covered, এখানে আমরা কোন কোন টপিকগুলোকে কভার করব। একটা হচ্ছে চলরাশি এবং ধ্রুবক পদ সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট, যেটাকে আমরা বলছি হচ্ছে ভ্যারিয়েশন, ভ্যারিয়েবল এবং কনস্ট্যান্ট। 2 নম্বর সেগমেন্ট আমরা জানবো হচ্ছে ভেদ, যেটা চ্যাপ্টারটাই আমাদের ভেদের চ্যাপ্টার, তাই আমরা ভেদটা আগে জানবো কাকে বলে বা ভ্যারিয়েশন, হোয়াট ইজ ভ্যারিয়েশন। সেকেন্ড পয়েন্ট হয়ে যাচ্ছে, থার্ড পয়েন্ট হচ্ছে সরলভেদ বা ডাইরেক্ট ভ্যারিয়েশন, বা আমরা সরলভেদ বলতে কি বুঝি, সরলভেদ সম্পর্কে কীরকম আমাদের মানে কি কনসেপ্ট সেটা আমরা জানবো। তারপর হচ্ছে ব্যস্তভেদ 4 নম্বর, আর 5 নম্বর হচ্ছে যৌগিক ভেদ বা জয়েন্ট ভ্যারিয়েশন। তো এই 5টা জিনিস আমরা কিন্তু এখান থেকে এই কনসেপ্ট ভিডিওতে আমরা কিন্তু কভার করব, ঠিক আছে। প্রত্যেকটা কনসেপ্ট আমি তোমাদের ভালো করে পয়েন্ট টপিক তোমাদের ভালো করে বোঝাবো, শেখাবো, কোথাও আশা রাখি অসুবিধা থাকবে না, খুব ইজিলি তোমরা বুঝতে পারবে। তো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, আর কোনো যদি কনসেপ্টে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর ভিডিওটা তোমরা প্রচুর পরিমাণে লাইক করো, শেয়ার করো এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করে দিও। তো আমাদের ফার্স্ট পয়েন্ট আছে ক্লাসে, যেটা হচ্ছে আমরা টপিক যেগুলো বলেছিলাম তার মধ্যে ফার্স্ট টপিক হয়ে যাচ্ছে ধ্রুবক পদ, ঠিক আছে। ফার্স্ট টপিক হয়ে যাচ্ছে ধ্রুবক পদ, ধ্রুবক পদ বা আগে চলরাশি করছি, ঠিক আছে। চলরাশি, চলরাশি যেটাকে আমরা বলছি হচ্ছে ভ্যারিয়েবল। ভালো করে বুঝবে এটা, তোমরা প্রত্যেকেই জানো যে ভ্যারিয়েবল, চলরাশি বা ভ্যারিয়েবল ব্যাপারটা তোমরা প্রত্যেকেই জানো যে আমরা প্রচুর কাজ করেছি এই চলরাশি নিয়ে বা ভ্যারিয়েবল নিয়ে। তবে আমাদের কিন্তু এটার এক্স্যাক্ট একটা প্রপার মিনিং আমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে। ভ্যারিয়েবল বা চলরাশি বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ যে রাশিগুলির মান, তা লিখে নেবে কোনে, যে রাশিগুলির মান, যে রাশিগুলির মান পরিবর্তনশীল, ঠিক আছে, সদা পরিবর্তনশীল বা সর্বদা পরিবর্তনশীল, পরিবর্তনশীল, ওকে। পরিবর্তনশীল, ঠিক আছে। অর্থাৎ যে রাশিগুলির মান সদা পরিবর্তনশীল তাদের চলরাশি বলে। ব্যাস এইটুকুনি আমার জানলেই হয়ে যাবে, তাদের চলরাশি বলে, তাদের চলরাশি বলে, ওকে। আন্ডারলাইন করে দিলাম কোন ওয়ার্ডটাকে। তাহলে কি বললাম, যে যে রাশিগুলির মান সর্বদা পরিবর্তনশীল তাদের চলরাশি বলে, ঠিক আছে। এবার হচ্ছে ধ্রুবক পদ, আমি একসাথে চলরাশি এবং ধ্রুবক পদটা বুঝাবো। এবার উদাহরণটা দেব, ঠিক আছে। এবার হচ্ছে ধ্রুবক পদ, ধ্রুবক পদটা কি, যেটাকে আমরা ইংলিশে বলি কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে। ধ্রুবক পদ,
ধ্রুবক পদ বা যেটাকে আমরা বলছি যে কনস্ট্যান্ট, ওকে, যেটাকে আমরা বলছি হচ্ছে কনস্ট্যান্ট, ওকে। তাহলে কি বললাম, যে রাশিগুলির মান সর্বদা পরিবর্তনশীল তাদের চলরাশি বলে, ওকে। আর ধ্রুবক পদ কোনগুলো, যাদের মান যাদের মান যাদের মান পরিবর্তনশীল নয়, ঠিক আছে, পরিবর্তনশীল নয়, ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, যাদের মান পরিবর্তনশীল নয় অর্থাৎ স্থির, ঠিক আছে, অর্থাৎ স্থির, তাদের ধ্রুবক পদ বলে, ঠিক আছে, তাদের ধ্রুবক পদ বলে। তাদের ধ্রুবক পদ বলে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। দেখো আমি এখান থেকে যে দুটো পয়েন্ট এখান থেকে আমি মেনশন করলাম তোমাদের, একটা হচ্ছে যে রাশিগুলির মান সর্বদা পরিবর্তনশীল তাদের চলরাশি বলে, অর্থাৎ সর্বদা পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, স্থির নয়, যেটাকে আমি এক কথায় বলতে পারি তাদেরকে আমরা চলরাশি বলছি। চলরাশি মানে হচ্ছে মানটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়ে যাচ্ছে, মানটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, ওকে, মানে পরিবর্তন হচ্ছে, কখনো বাড়ছে বা কখনো কমছে, এই সেন্সে তারা পরিবর্তনশীল, তাদেরকে আমরা চলরাশি বা ভ্যারিয়েবল বলছি। আর ধ্রুবক পদ কোনগুলো, অর্থাৎ ধ্রুবক পদ হচ্ছে যাদের মানটা ঠিক তার উল্টো, মানে চলরাশির উল্টো, অর্থাৎ একটা জায়গায় স্থির থাকছে, অর্থাৎ তাদের মানটা যেটা নিয়ে আছে সেটাই থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না, কোনো বাড়ছেও না কমছে না, সদা স্থির থাকছে, মানে একই জায়গায় অবস্থান করছে, কোনো পরিবর্তন করছে না। তাই যাদের মান পরিবর্তনশীল নয় অর্থাৎ স্থির তাদের ধ্রুবক পদ বা কনস্ট্যান্ট আমরা বলে থাকি। এবার ধরো আমরা এরকম প্রচুর অঙ্ক করেছি এই চলরাশি এবং ধ্রুবক পদ নিয়ে। ধরো এখানটায় আমরা একটা জিনিস লিখছি যে 2x, ধরো এখানে 2x লিখলাম, ঠিক আছে, 2x লিখলাম এখানে 2x, তাহলে এখানটায় প্লাস 3y, 2x প্লাস 3y, এখানে লিখলাম হচ্ছে প্লাস 5, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু, ধরে নাও এখানে হচ্ছে সামথিং 0 আছে, ঠিক আছে, এখানে 0 আছে। এই যে এখানে যে তোমরা ইকুয়েশনটা দেখতে পাচ্ছ 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়ালস টু 0, 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়ালস টু 0, তাহলে এখানে এই যে ইকুয়েশনটা তোমরা দেখতে পাচ্ছ, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে চলরাশি অবশ্যই অজ্ঞাত রাশি, ঠিক আছে, এখানে মাথায় রাখতে হবে অজ্ঞাত রাশি, মানে যেটা আমরা জানি না বা আননোন যেটাকে বলা হয়, ঠিক আছে, অজ্ঞাত, এটা কিন্তু লিখে নিতে হবে, অজ্ঞাত বা আমরা জানি না যাদের মানটা, এটা তো তোমরা জানো যে ধরো আমরা কোনো ইকুয়েশন যদি লিখি, আমরা তো এক্স বা ওয়াই এর মান নির্দিষ্টভাবে জানি না, কখনো এক্স এর মান পজিটিভ হতে পারে, এক্স এর মানটা নেগেটিভও হতে পারে, অর্থাৎ আমরা পার্টিকুলার কিছু কিছু টার্ম বা সাম টার্মস আমরা একটা ইকুয়েশন বা একটা সমীকরণের মধ্যে পাই, যার মানটা আমরা নির্দিষ্টভাবে জানতে পারি না বা বুঝতে পারি না, ইন দ্যাট সেন্স দে আর ভ্যারিয়েবল, ঠিক আছে, আর তাদের মানটা অজ্ঞাত বা আননোন থাকে, এটা মাথায় রাখতে হবে, যেটাকে আমরা বলে থাকি আননোন, ঠিক আছে, আননোন থাকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, আননোন থাকছে, ওকে। এগুলো কিন্তু লিখে নিতে হবে, এগুলো কিন্তু বেসিক থেকে আমি কিন্তু তোমাদের শেখাচ্ছি, কেন আমাদের চলরাশি ধ্রুবক পদের ব্যাপারটা লাগছে, তোমাদের আমি পরে আসবো যখন ভেদের মধ্যে আমি ঢুকবো। তাহলে 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়ালস টু 0, এই যে তোমরা ইকুয়েশনটা দেখছো এখানটায় পরিষ্কার করে বুঝতেই পারছো, এখানে কিন্তু x বা y এই দুটো কিন্তু আমাদের অজ্ঞাত রাশি, অর্থাৎ x এবং y এর মানটা কিন্তু আমরা নির্দিষ্টভাবে জানি না, অর্থাৎ x এর মান পজিটিভ হতে পারে, x এর মান নেগেটিভ হতে পারে, একইভাবে আমরা y এর মানটা কিন্তু, আমি এখানে 2টাকে মুছে দিচ্ছি, কোনে 2টার আবার একটা নাম আছে, আমি সেটাও আসছি কোনে, x প্লাস ওয়াই প্লাস 5 ইকুয়ালস টু 0, তাহলে এখানে x এর মান পজিটিভ হতে পারে, y এর মান পজিটিভ হতে পারে, আবার x এর মান নেগেটিভ হতে পারে, y এর মানও নেগেটিভ হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে x এর মানটা আমরা প্লাস মাইনাস ধরে নাও a হতে পারে, একটা সংখ্যা বা নিউমেরিক্যাল ভ্যালু, আবার y এর মানটা আমরা
একইভাবে ধরে নাও প্লাস মাইনাস বি লিখছি, অর্থাৎ এক্স এর মান প্লাস ওয়াই এর মান প্লাস বি হতে পারে, ওয়াই এর মান মাইনাস বি হতে পারে, আবার এক্স এর মান প্লাস এ হতে পারে, এক্স এর মান মাইনাস এ হতে পারে, অর্থাৎ যেখানে এ আর বি গুলো একটা নিউমেরিক্যাল ভ্যালু বা একটা সংখ্যা। ওকে, তাহলে এক্স আর ওয়াই এর এই মানগুলো আমরা এক্স্যাক্টলি আমরা জানি না, অর্থাৎ আমাদের কাছে অজ্ঞাত রয়েছে, তাই আমরা এক্স আর ওয়াই কে বলছি কি এক্স কমা ওয়াই কে আমরা বলে থাকছি হচ্ছে চলক রাশি, অর্থাৎ এই মানগুলোর কিন্তু এই রাশিগুলির মান কিন্তু সদা পরিবর্তনশীল, সদা পরিবর্তনশীল মানে চেঞ্জ হয়, ঠিক আছে, ভ্যারিয়েবল, তাই এক্স এবং ওয়াই এই দুটো রাশিকে আমরা ভ্যারিয়েবল বলছি, ঠিক আছে। এবার এখানে দেখো আরেকটা সংখ্যা আছে 5, এই মানটার কিন্তু প্লাস 5ই থাকছে। যদি এখানে ধরে নাও আমি সি লিখতাম, ধরে নাও সে সাপোজ এখানে সি লিখলাম, 5-এর জায়গায় আমরা সি লিখলাম, তাহলে এই সিটার মানটা অ্যাজ ইট ইজ থেকে যাচ্ছে, মানে স্থির থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না, তাই ইন দ্যাট সেন্স আমরা সি কে বলে থাকি হচ্ছে কনস্ট্যান্ট টার্ম বা ধ্রুবক পদ। এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু বেসিক, ঠিক আছে। কনস্ট্যান্ট তোমরা অলরেডি জানো, যদি কেউ সেইভাবে না জানো, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটার মধ্য দিয়ে আমি তোমাদের জিনিসগুলোকে আরেকটু ভালো করে ক্লিয়ার করে দিতে চাইছি। তাহলে এক কথায় যদি আমরা বলি, তাহলে কি বলবো, এক্স আর ওয়াই অর্থাৎ যে রাশিগুলির মান সদা পরিবর্তনশীল বা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে তাদের মানটা, সেটা পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে। ইন দ্যাট সেন্স দিস টার্মস আর নোন অ্যাজ ভ্যারিয়েবল। আর এই ভ্যারিয়েবলগুলোর মান আমরা জানি আননোন বা অজ্ঞাত রাশি, ঠিক আছে। আর এখানে পার্টিকুলার একটা সংখ্যা থাকছে, দেখতে পাচ্ছ সি, যেটার মানটা কনস্ট্যান্ট, এটার মানটা কোনো রকমভাবে চেঞ্জ হচ্ছে না, অ্যাজ ইট ইজ থেকে থাকছে। তাই আমরা বলি যাদের মান পরিবর্তনশীল নয় অর্থাৎ স্থির, তাদেরকে আমরা ধ্রুবক পদ বলছি। তাই এখানে সিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম বা ধ্রুবক পদ। ওকে, তাহলে এটা গেল ফ্রেন্ডস আমাদের চলরাশি এবং ধ্রুবক পদের মধ্যে বেসিক কনসেপ্ট, অর্থাৎ যে টার্মগুলোর বা যে রাশিগুলোর মান পরিবর্তন হচ্ছে বা স্থির থাকছে না, যাদের মানগুলো অজ্ঞাত আমাদের কাছে, সেগুলোকে আমরা ভ্যারিয়েবল বলছি। আর যার আমার মানটা স্থির থাকছে, কোনো পরিবর্তন হচ্ছে না, যার মানের মধ্যে, সেইটাকে আমরা বলছি কনস্ট্যান্ট বা ধ্রুবক পদ। ওকে, তাহলে এটা গেল ফ্রেন্ডস আমাদের চলরাশি এবং ধ্রুবক পদের মধ্যে বেসিক কনসেপ্ট। ওকে, এবার তোমাদের বলেছিলাম, দেখো আমি যখন এই ইকুয়েশনটা লিখেছিলাম, তখন এই ইকুয়েশনের আগে একটা সংখ্যা লিখেছিলাম, হবে কি যেটা সংখ্যা, দ্যাট ইজ আমি লিখছি এখানে 2 আর এখানে লিখলাম হচ্ছে 3, লিখলাম এটা। ওকে, তাহলে এখানটায় 2x + 3y, তাহলে এখানে 2 আর 3 আমি সংখ্যা দিয়ে বোঝাচ্ছি না, আমি এখানে একটা মানে কোনো অ্যালফাবেটিক্যালি আমি রাখছি, ধরে নাও এখানে আমি লিখছি হচ্ছে এ, ক্যাপিটাল এ, আর এখানটায় লিখলাম হচ্ছে ক্যাপিটাল বি, জুড়ে দিলাম ওখানে। তাহলে এখানে এ আর বি গুলো কি তোমরা প্রত্যেকেই জানো, অজ্ঞাত রাশির আগে যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে আমরা বলে থাকি কোএফিসিয়েন্ট বা কি বলবো, কোএফিসিয়েন্ট বা সহগ। ওকে, তাহলে এখানে আমরা বলতে পারি এ কমা বি, এগুলো কিন্তু জেনে রাখতে হবে ফ্রেন্ডস। ভালো করে অঙ্ক শিখতে গেলে কিন্তু তোমাদের বেসিককে ডেপথে গিয়ে কিন্তু শিখতে হবে কোনে। ওকে, তাহলে এখানে এ আর বিটা কি কোএফিসিয়েন্ট, এ আর বিটা কি এখানে কোএফিসিয়েন্ট, ঠিক আছে। কি লিখলাম, কোএফিসিয়েন্ট। অলরেডি আমি এই টার্মটা এর আগের ভিডিওগুলোতে ইউজ করেছিলাম, আমি আবার বলছি কোএফিসিয়েন্ট। ওকে, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে সহগ। ওকে, সহগ, যেটাকে আমরা বাংলায় বলে থাকি সহগ। ওকে, কোএফিসিয়েন্ট বা সহগ। তাহলে আমরা এখান থেকে চলরাশির আগে যে সংখ্যাগুলো যুক্ত থাকে, চলরাশির আগে যে সংখ্যাগুলো যুক্ত থাকে সেগুলোকে আমরা বলে থাকি, চলরাশির আগে যে সংখ্যাগুলো থাকে গুণ আকারে, সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে কোএফিসিয়েন্ট বা সহগ। ওকে, আর চলরাশিগুলো কোনগুলো, যাদের মান পরিবর্তনশীল, যাদের মান স্থির থাকে না বা অজ্ঞাত, সেগুলোকে আমরা চলরাশি বলছি বা ভ্যারিয়েবলস বলছি। আর যার মানটা পরিবর্তন হয় না, অ্যাজ ইট ইজ থেকে থাকে, স্থির থাকে, তাকে আমরা কনস্ট্যান্ট বলছি। তাহলে এই ইকুয়েশনে তোমরা দেখতে পাচ্ছ ax + by + = 0, এই ইকুয়েশনটার মধ্যে এখানে a আর b হচ্ছে কোএফিসিয়েন্ট অফ x and y আর ভ্যারিয়েবলস অ্যান্ড c ইজ দ্য কনস্ট্যান্ট। তাহলে এটা গেল ফ্রেন্ডস আমাদের চলরাশি এবং ধ্রুবক পদের মধ্যে বেসিক কনসেপ্ট। ওকে, তো পরবর্তী আমরা টপিকে চলে আসছি, ভেদ কি, ঠিক আছে। এবার আমরা চলে আসছি ভেদ কি। দেখো নাও এখানে আমি দিয়ে বলেছিলাম যে টপিক নাম্বার 3 এটা হবে, ঠিক আছে। ভেদ কি, ভেদ কি, ঠিক আছে, হোয়াট ইজ ভ্যারিয়েশন। তো এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। হয়তো তোমাদের আমি ডাইরেক্ট অঙ্কগুলো করাবো না, প্রত্যেকটা আমি বলেছি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের আমি কনসেপ্ট দেবো, তারপর তোমাদের অঙ্কগুলো ভালো করে সলভ করাবো। তাহলে ভেদ বা ভ্যারিয়েশন কি, ঠিক আছে। ভেদ বা ভ্যারিয়েশন
ভেদ বা ভ্যারিয়েশন কি? দেখো এখানে মানে ভেদটা কি যদি আমি ডিফাইন করি, ভেদ হচ্ছে দুটি চলরাশির মধ্যে, ঠিক আছে, বা দুটি চলরাশির মধ্যে দুটি চলরাশির মধ্যে দুটি চলরাশির মধ্যে দুটি চলরাশির মধ্যে এরূপ সম্বন্ধ যেখানে একটির মান পরিবর্তিত হলে অন্যটির মানও একই আনুপাতিক হারে পরিবর্তিত হয়, ঠিক আছে, একই আনুপাতিক হারে পরিবর্তিত হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ভেদের অ্যাকচুয়াল ডেফিনেশন। ব্যাপারটা কি দেখো, বলেছে যে দুটি চলরাশির মধ্যে এরূপ সম্বন্ধ যেখানে একটির মান পরিবর্তিত হলে অন্যটির মানও একই আনুপাতিক হারে পরিবর্তিত হবে। তাহলে একটির মান পরিবর্তিত হলে অন্যটির মানও একই আনুপাতিক হারে পরিবর্তিত হয়। তাহলে ভেদ কি? তাহলে ভেদ হলো দুটো চলরাশির মধ্যে এরূপ সম্বন্ধ যেখানে একটির মান পরিবর্তিত হলে অন্যটির মানও একই আনুপাতিক হারে পরিবর্তিত হয়, ঠিক আছে। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তাহলে এখানটায় যদি ভেদ আমাকে জানতে চায় তাহলে কি এটা স্যার একটু ক্ল্যারিফাই করে দাও। তাহলে দুটো চলরাশি, প্রথমে চলরাশি আমি বলেছি এখানে যে দুটো চলরাশির মধ্যে এরূপ একটা সম্পর্ক বা সম্বন্ধ যেখানে একটার মান যদি চেঞ্জ হয় তাহলে আরেকটার মানও কিন্তু চেঞ্জ হবে একই মানে রেটে, ঠিক আছে, অর্থাৎ একই আনুপাতিক হারে পরিবর্তিত হবে। এক্সাম্পল দিতে পারি তোমাদের, দেখো যে ধরো এখানটায় যেমন ধরো হচ্ছে এক্সাম্পল কি বলতে পারি, ধরো হচ্ছে যেমন হয়ে যাচ্ছে, ধরো হচ্ছে দূরত্বের সঙ্গে সময়, ঠিক আছে, দূরত্বের সঙ্গে সময়, এটা একটা কি, এটা আমি পরে আসছি এর ক্লাসিফিকেশনটা, আমি জাস্ট তোমাদের ভেদের একটা এক্সাম্পল দিলাম। তাহলে এখানটায় চলরাশি বলতে আমরা কি বোঝাই, দূরত্বটাও একটা চলরাশি আর সময়টাও একটা চলরাশি, স্থির থাকছে না তো, দূরত্বটাও চেঞ্জ হচ্ছে, সময়টাও চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে দেখো যে যদি দূরত্ব বাড়ে তাহলে এখানে ধরো হচ্ছে সময়, তাহলে বেশি সময় লাগবে, তাহলে এখানটা সময়টাও বাড়ছে, তাই তো। এটা তো কোয়াইট ন্যাচারাল যে তুমি যত দূরত্বে যাবে, তুমি ধরো হচ্ছে 5 কিলোমিটার যেতে তোমার ধরে নাও হচ্ছে 3 ঘন্টা লাগছে বা 3 আওয়ার্স লাগছে, আমি একটু বেশি করে বললাম, তাহলে কম্পারেটিভলি 7 আওয়ার্স গেলে ধরে নাও এখানে হচ্ছে 5 আওয়ার্স লাগছে, তাহলে তোমার এখানটায় দূরত্বটাও বাড়ছে, তার সাথে সাথে তোমার এখানটায় সময়টাও বাড়ছে। তাই আমি বলতে পারি এই দূরত্ব এবং সময় পরস্পর একটা ভেদের সম্পর্কে রয়েছে, অর্থাৎ একটার মান চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট টু চেঞ্জ অফ দ্য আদার ভ্যারিয়েবল, তাই তো, অর্থাৎ একটার মান পরিবর্তনের সাথে সাথে আরেকটার মানও পরিবর্তন হচ্ছে। ইন দ্যাট সেন্স দূরত্ব এবং সময় পরস্পর ভেদ সম্পর্ক গঠন করেছে, ঠিক আছে। আবার দেখো যে যদি তোমার দূরত্বটা কমে যায় তাহলে তোমার সময়টাও ডেফিনেটলি কমে যাবে, তুমি কম দূরত্বে
ডেফিনেটলি কম সময় যাবে, তুমি বেশি দূরত্বে ডেফিনেটলি তুমি বেশি সময় যাবে। তাই দূরত্ব এবং সময় পরস্পর একটা ভেদের সম্পর্ক গঠন করছে, যেখানে দূরত্ব এবং সময় দুটো পরস্পর চলরাশি, অর্থাৎ দুটোর মানই চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। ইন দ্যাট সেন্স দূরত্ব এবং সময় পরস্পর একটা ভেদের সম্পর্ক গঠন করেছে। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। এবার এই দূরত্ব এবং সময়টাকে ধরে নাও আমি দূরত্বটাকে ক্যাপিটাল এক্স দিয়ে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, ধরে নাও ক্যাপিটাল এক্স দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি। ওকে, আর সময়টাকে আমরা ক্যাপিটাল ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করছি। ধরে নাও এটা হচ্ছে ক্যাপিটাল এক্স না, ধরে নাও এটা আমি দূরত্বটাকে আমি ডিস্টেন্স দিয়ে প্রকাশ করছি, ডি দিয়ে। ঠিক আছে, আর এখান থেকে সময়টাকে আমরা বলছি হচ্ছে টি দিয়ে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, টি দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে এটা যেহেতু একটা ভেদের সম্পর্ক গঠন করেছে, তাই আমি এটা লিখতে পারি ভেদের আকারে লিখতে পারি কি, দ্যাট ইজ ক্যাপিটাল ডি ইজ প্রপোর্শনাল টু ডি। ঠিক আছে, তাহলে এই যে এখানে একটা সাইন নিয়ে এসেছি, এই প্রপোর্শনাল সাইন, এইটাকে আমরা বলে থাকি ভেদের চিহ্ন। ঠিক আছে, ভেদের চিহ্ন, অর্থাৎ আমরা যত ভেদের অঙ্ক করব প্রত্যেকটা অঙ্কে কিন্তু এই চিহ্নটা আমার কাজে লাগবে, বা এই চিহ্নটার সাথে আমাকে ওতপ্রোতভাবে জড়িত থাকতে হবে। এটাকে আমরা বলছি ভেদের চিহ্ন, অর্থাৎ এই চিহ্নটাকে আমরা বলে থাকি ভেদের চিহ্ন বা ভ্যারিয়েশন সাইন। ওকে, দিস ইজ ভ্যারিয়েশন সাইন। ওকে, ভ্যারিয়েশন সাইন, SIGN। ঠিক আছে, বোঝা যাচ্ছে একটুখানি? তাহলে আমরা এই সাইনটা দিয়ে ভ্যারিয়েশন বা ভেদটাকে ডিফাইন করব বা আইডেন্টিফাই করব। বোঝা যাচ্ছে? তাহলে ভেদ কি? ভেদ হলো স্যার দুটো চলরাশির মধ্যে একটা সম্পর্ক বা সম্বন্ধ, যেখানে একটা চলরাশির মান যদি পরিবর্তিত হয় তাহলে আরেকটার মানও একই আনুপাতিক হারে পরিবর্তিত হবে। সেটা বাড়তেও পারে, সেটা কমতেও পারে। ঠিক আছে, একটা এক্সাম্পল দিলাম, যেমন দূরত্বের সঙ্গে সময় একটা ভেদের সম্পর্ক গঠন করে, যেখানে দূরত্ব বাড়লে সময়ও বাড়বে, দূরত্ব কমলে সময়ও কমবে। একটা এক্সাম্পল, যেমন 5 কিলোমিটার যেতে তোমার 3 ঘন্টা সময় লাগছে, তাহলে 7 কিলোমিটার যেতে তোমার 5 ঘন্টা টাইম লাগবে, তাহলে এখানে ডিস্টেন্সটা বাড়ছে 5 to 7, দেন টাইম will get higher, okay, to cover this distance. ওকে, তাহলে দূরত্ব বৃদ্ধির সাথে সাথে সময়টাও বাড়বে কোনে, তাই এক্ষেত্রে আমরা বলতে পারি, অথবা এটার উল্টোটাও হতে পারে। ধরো তুমি 5 কিলোমিটার যে টাইমটা নিচ্ছ, 3 আওয়ার্স নিচ্ছ, তুমি এখানটায় 3 কিলোমিটার তার থেকে কম নেবে। ধরে নাও হচ্ছে এখান থেকে আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা লিখছি কোনে, বা 1.5 ঘন্টা লিখছি। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে তোমার ডিস্টেন্সটাও ফল করছে, তোমার টাইমটাও এখানে ফল করছে। তাহলে বলতে পারো এখানে দূরত্বের সঙ্গে সময় একটা ভেদ সম্পর্কে গঠন করেছে। যদি আমরা দূরত্বটাকে আমরা ক্যাপিটাল ডি এবং সময়টাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা লিখতে পারি ভেদের আকারে, দ্যাট ইজ ডি ভ্যারিয়েশন টি। ঠিক আছে, এই সাইনটাকে আমরা বলে থাকি ভেদের চিহ্ন বা ভ্যারিয়েশন সাইন। ওকে, এইটুখানি ক্লিয়ার? তাহলে ভেদ, এই চ্যাপ্টারটার আমার বেসিক যে কনসেপ্টটা সেটা কি? প্রথমে ভেদ হচ্ছে দুটো চলরাশির মধ্যে একটা সম্পর্ক বা সম্বন্ধ, যেখানে দুটোর মান পরিবর্তিত হচ্ছে উইথ রেসপেক্ট টু অফ দ্য আদার ভ্যারিয়েবল, অর্থাৎ একটার মান পরিবর্তিত হলে আরেকটার মানও পরিবর্তিত হচ্ছে, এবং সেটা একই আনুপাতিক হারে, ঠিক আছে, পরিবর্তিত হবে। একটা এক্সাম্পল তোমাদের দিয়ে যে জিনিসটাকে বুঝিয়ে দিলাম। ওকে, আশা রাখি তোমরা বুঝতে পারলে। তো এবার চলে আসছি ফ্রেন্ডস, আমাদের ভেদকে আমরা বেসিক্যালি 3টে ক্যাটাগরিতে ভাগ করে থাকি। ঠিক আছে, ভেদের প্রকারভেদ। এবার হচ্ছে আমরা লিখবো হচ্ছে ভেদের প্রকারভেদ। ওকে, বা ডিফারেন্ট টাইপস অফ ভ্যারিয়েশন। তাহলে ভেদের প্রকারভেদ। ভেদের প্রকারভেদ। তো বেসিক্যালি ভেদকে আমরা 3টে ভাগে ভাগ করে থাকি। 3টে ভাগে আমরা ভাগ করে থাকি, এই জিনিসগুলো জাস্ট বুঝতে হবে। ওকে, এই জিনিসগুলোকে ভালো করে বুঝতে হবে। ভেদকে আমরা 3টে ভাগে ভাগ করি। একটা হয়ে যাচ্ছে সরল ভেদ, অলরেডি আমি লিখিয়ে দিয়েছি তোমাদের। তো এবার এই জিনিসগুলোর আমরা ডেপথে শিখব। তাহলে ফার্স্ট হচ্ছে সরল ভেদ। সরল ভেদ যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ডাইরেক্ট ভ্যারিয়েশন। ইংলিশ টার্মিনোলজিগুলো কিন্তু মনে রাখতে হবে। ডাইরেক্ট ভ্যারিয়েশন। ওকে, তো
তো আমি জাস্ট জিনিসগুলোকে শেখাই, তারপরে বলছি বাকিগুলো, ঠিক আছে। তাহলে সরল ভেদ আমাদের বলতে কি বোঝায়, সরল ভেদ বলতে আমরা কি বুঝি, ঠিক আছে। সরল ভেদ বলতে আমরা কি বুঝি এটা আমাদের কিন্তু জানতে হবে। তো আমরা জানি সরল ভেদ হচ্ছে ফ্রেন্ডস দুটো চলরাশির মধ্যে সম্পর্ক, ঠিক আছে। দুটো চলরাশির মধ্যে দুটি চলরাশির মধ্যে দুটি চলরাশির মধ্যে এরূপ সম্বন্ধ যেখানে একটির মান পরিবর্তিত হলে, ঠিক আগের ডেফিনিশনটাই হবে, ঠিক আছে। একটির মান পরিবর্তিত হলে অপরটিও আনুপাতিক হারে বা একই আনুপাতিক হারে বাড়বে বা বৃদ্ধি পাবে, ঠিক আছে, পরিবর্তিত হবে। আনুপাতিক হারে পরিবর্তিত হবে, ঠিক আছে, পরিবর্তিত হবে, ঠিক আছে। তার মানে কি দেখো, যে দুটো চলরাশির মধ্যে এরূপ সম্বন্ধ যেখানে একটির মান পরিবর্তিত হলে অপরটিও আনুপাতিক হারে পরিবর্তিত হবে, বা অপরটির মানও একই আনুপাতিক হারে পরিবর্তিত হবে। এটা হচ্ছে আমার সরল ভেদ। তার মানেটা কি, ধরো এখানটায় যদি ধরো 5টা পেন আছে, ঠিক আছে, 5টা পেন, তাহলে 5টা পেন ধরে নাও, এখানে 5টা পেনের কস্ট হয়ে যাচ্ছে রুপিস, আমি ধরছি হচ্ছে 50 রুপিস, ঠিক আছে। 5টা পেনের কস্ট আমি ধরছি এখানে 50 টাকা, ভালো করে বুঝবে। তাহলে এখানটায় আমি যদি 10টা পেন করে দিই, ফোনে ধরে নাও 10টা পেন করি, তাহলে 10টা পেনের খরচটা কি হবে, ডেফিনেটলি বাড়বে। তাহলে এখানে 5টা পেনের খরচ যদি 50 টাকা হয়, তাহলে পার পেন 10 টাকা করে, তাহলে 10টা পেন ডেফিনেটলি কত হবে, 100 টাকা হয়ে যাবে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমি আবার বলছি, দেখো 5টা পেনের কস্ট হয়ে যাচ্ছে এখানে 50 টাকা, আর এখানে তাহলে 10টা পেনের কস্ট কি হয়ে যাচ্ছে, 100 টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। 10টা পেনের খরচ হচ্ছে 100 টাকা হয়ে যাচ্ছে। তাহলে এখানটায় হচ্ছে পেনের সংখ্যা আর এখানে মূল্য, তাই তো। তাহলে পেনের সংখ্যা, আবার একইভাবে যদি আমি এটাকে উল্টো করি, ধরো হচ্ছে 10টা পেনের কস্ট যদি 100 টাকা হয়, 10টা পেনের কস্ট যদি 100 টাকা হয়, তাহলে ডেফিনেটলি 5টা পেনের কস্ট কি হয়ে যাচ্ছে, দ্যাট ইজ 50 টাকা, মানে জাস্ট রিভার্স করে দিলাম ওখানে। তাহলে এখানটায় 10টা পেনের কস্ট হয়ে যাচ্ছে 100 টাকা, তাহলে 5টা পেনের কস্ট হয়ে যাচ্ছে তাহলে 50 টাকা হয়ে যাবে কোণে। তাহলে এখানটায় দেখো যে পেনের সংখ্যা আর এখানটায় হয়ে যাচ্ছে মূল্য, ঠিক আছে। পেনের সংখ্যা এখানে পেনের সংখ্যা বাড়লে মূল্যটাও বৃদ্ধি পাবে, ঠিক আছে। আমি আপওয়ার্ড অ্যারো দিয়ে প্রকাশ করছি। যদি দেখো পেনের সংখ্যা এখানে 5টা থেকে 10টা হয়েছে, তাহলে পেনের সংখ্যা এখানে বাড়ছে, তাহলে মূল্যটাও দেখো 50 থেকে 100 হচ্ছে, তাহলে মূল্যটাও এখানে কিন্তু বাড়ছে। বাট ইন কেস অফ 2তে দেখতে পাচ্ছ যে 10টা পেনের দাম 100 টাকা, তাহলে 5টা পেনের মূল্য কত হবে, 50 টাকা, ঠিক উল্টো হয়ে গেছে। তাহলে পেনের সংখ্যাও এখানে আমার কমে যাচ্ছে, তাহলে ডেফিনেটলি তার মূল্যটাও কিন্তু এখানে কমে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি কি বলছি দেখো, যে এই পুরো সম্পর্কটাই কিন্তু একটা সরল ভেদকে প্রকাশ করছে, ঠিক আছে, একটা সরল ভেদকে প্রকাশ করছে। অর্থাৎ দুটো চলরাশি, এখানে চলরাশি তাহলে কি, একটা হচ্ছে নাম্বার অফ পেন্স আর একটা হচ্ছে কস্ট অফ দোজ পেন্স, ওকে। তাহলে নাম্বার অফ পেন্স বা পেনের সংখ্যা এবং কস্ট অফ দ্য পেন বা পেনের মূল্য, তাহলে এরা পরস্পর কিসে আছে, এরা পরস্পর সরল ভেদে আছে। অর্থাৎ একটার মান যদি পরিবর্তিত হয়, তাহলে আরেকটার মানও পরিবর্তিত হবে এবং সেটা
ইকুয়াল রেটে, ঠিক আছে? তাই বলেছি সেটা বৃদ্ধি পেলে বাড়বে বা কমলে কমবে। তাহলে দুটি চলরাশির মধ্যে এরূপ সম্বন্ধ যেখানে একটার মান পরিবর্তিত হলে অপরটির মানও বা অপরটিও আনুপাতিক হারে পরিবর্তিত হবে বা যেখানে বৃদ্ধি পাবে অথবা বাড়বে। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তো এবার ধরে নাও দুটো চলরাশি আমি নিলাম হচ্ছে এক্স এবং ওয়াই, ঠিক আছে? এবার ধরো হচ্ছে দুটো চলরাশি আমি নিলাম হচ্ছে একটা হচ্ছে এক্স এবং একটা হচ্ছে ওয়াই, ঠিক আছে? তাহলে সরল ভেদটাকে আমরা কিভাবে প্রকাশ করব দেখো। ধরো একটা যদি নিলাম হচ্ছে এক্স, ঠিক আছে, দুটো চলরাশি, আরেকটা নিলাম হচ্ছে ওয়াই, একটা হচ্ছে এক্স চলরাশি আর একটা হচ্ছে ওয়াই চলরাশি। এবার এরা পরস্পর সরল ভেদে থাকলে, পরস্পর, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু, পরস্পর সরল ভেদে থাকলে, সরল ভেদে থাকলে, সরল ভেদে থাকলে আমরা কিভাবে লিখব? লেখা প্রকাশ করার নিয়মটা কি? দ্যাট ইজ এক্স ইজ ডাইরেক্ট ভ্যারিয়েশন টু ওয়াই, ঠিক আছে? এক্স ইজ ডাইরেক্ট ভ্যারিয়েশন টু ওয়াই। তাহলে এইভাবে কিন্তু আমরা একটা সরল ভেদকে প্রকাশ করে থাকি, এইভাবে কিন্তু আমরা একটা সরল ভেদকে প্রকাশ করে থাকি। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? তাহলে যদি আমাদের দুটো চলরাশি পরস্পর সরল ভেদে থাকে তাহলে আমরা কিন্তু এইভাবে প্রকাশ করে থাকি। যদি পরস্পর সরল ভেদে থাকে তাহলে আমরা এক্স ভ্যারিয়েশন ওয়াই এই আকারে প্রকাশ করে থাকি, যেখানে তোমরা প্রত্যেকেই জানো যে এই সাইনটাকে আমরা বলে থাকি হচ্ছে ভ্যারিয়েশন সাইন, ঠিক আছে? ভ্যারিয়েশন সাইন বা ভেদ চিহ্ন। ওকে, তাহলে এই চিহ্নটা দিয়ে আমরা এই এক্স এবং ওয়াই সরলভেদকে প্রকাশ করেছি। তাহলে আমি বলতে পারি এক্স এবং ওয়াই দুটো চলরাশি পরস্পর সরলভেদে রয়েছে। ওকে, আরও এক্সাম্পল হতে পারে, যেমন ধরো সময় দূরত্ব, যেটা অলরেডি আমি প্রথমে কেসে করলাম। সময় দূরত্ব এটাও কিন্তু একটা সরলভেদের সম্পর্ক, তোমরা প্রত্যেকেই জানো এটাও একটা কিন্তু সরল সম্পর্ক, ঠিক আছে? তাহলে এখানে দেখো যে সময়টা যদি বাড়ে তাহলে টাইমটা যদি বাড়ে, টাইমটা যদি ইনক্রিজ করে তাহলে ডিস্টেন্সটাও বাড়বে, কারণ আমি বেশি সময়ে বেশি দূরত্ব কভার করব, আমি কম সময়ে কম দূরত্ব কভার করব। তাহলে এখানে টাইমটা যদি কমে যায় তাহলে এখানে আমাদের ডিস্টেন্সটাও কিন্তু কমে যাবে। তাই আমি বলতে পারি সময় এবং দূরত্বের মধ্যে সম্পর্কটাও কিন্তু একটা সরলভেদকে প্রকাশ করে থাকে, ঠিক আছে? একইভাবে আমরা বইয়ের মূল্য এবং বইয়ের সংখ্যা এইটাকেও আমরা সরলভেদের মধ্যে দিয়ে প্রকাশ করে থাকি। যদি আমরা ধরে নাও হচ্ছে বোথ দ্য কেসেস, যদি আমি একটাকে আমরা এক্স এবং আরেকটাকে যদি আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি তাহলে এরা পরস্পর সরলভেদে থাকবে। তাহলে সরলভেদে থাকলে তাহলে আমরা এইভাবে লিখবো, দ্যাট ইজ এক্স ইজ ডাইরেক্ট ভ্যারিয়েশন টু ওয়াই, এক্স ইজ ডাইরেক্ট ভ্যারিয়েশন টু ওয়াই, অর্থাৎ এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে রয়েছে, এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে রয়েছে, ঠিক আছে? যেখানে এই সাইনটাকে আমরা বলছি ভ্যারিয়েশন সাইন। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? ওকে, তো এবার দেখো যে এই যে আমি মানে এটা লিখেছি, আমি মুছে দিচ্ছি। দেখো এখানে এই যে এক্স ভ্যারিয়েশন ডাইরেক্ট ভ্যারিয়েশন টু ওয়াই লিখেছি, এক্স ইজ ডাইরেক্ট ভ্যারিয়েশন টু ওয়াই যে লিখেছি, তো এই সাইনটাকে তো তুলতে হবে। আমরা বেসিক্যালি যখন মানে তোমরা ক্লাস 10-এ যখন কোনো সূত্র বা চার্লস ল বা বয়েলস ল যখন তোমরা করেছো বা তোমরা আদার্স যে সূত্রগুলো কুলম্বস ল বা যেখানে ধরো হচ্ছে মহাকর্ষ সূত্র যেগুলো তোমরা পড়েছো তো 9-10th লেভেলে বা তোমরা পড়ছো 10-এ, তো সেখানে দেখবে কোনো আমাদের যে সম্পর্কটাই থাকুক না কেন, সেটা চার্লসের সূত্র থেকে থাকুক বা সেটা বলের সূত্র থেকে থাকুক, আমরা কিন্তু এই সাইনটাকে কিন্তু আমরা অপসারিত করেছি। আমরা এই সাইনটাকে কি করেছি? অপসারিত করেছি, ঠিক আছে? মাথায় রাখতে হবে এই সাইনটাকে কিন্তু আমরা অপসারিত করেছি, কারণ ডাইরেক্ট আমরা সূত্রটাকে কিন্তু অঙ্কের মধ্য দিয়ে আমরা প্রকাশ করিনি। কোণে আমরা ডাইরেক্ট সূত্রটাকে ইউজ করে কিন্তু আমরা অঙ্ক সলভ করিনি, আমরা তার আগে এই চিহ্নটাকে কিন্তু অপসারিত করেছিলাম। এবার প্রশ্ন হচ্ছে স্যার এই সাইনটাকে তোলবার জন্য আমরা কি করব বা এই সাইনটাকে অপসারিত করবার জন্য আমরা কি করতে পারি? আমি আবার বলছি, যখনই ধরো এরকম সরল সম্পর্ক বা সরল ভেদ বা ব্যস্তভেদ বা এরকম সাইন যুক্ত যদি কোনো টার্মস বা রাশি থাকে তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট কিন্তু সেই
এক্সপ্রেশনটাকে কাজে লাগিয়ে বা সেই সূত্রটাকে কাজে লাগিয়ে এই চিহ্নযুক্ত এক্সপ্রেশন বা এই চিহ্নযুক্ত রাশিকে আমরা সূত্রকে কাজে লাগিয়ে আমরা কিন্তু ডাইরেক্ট ম্যাথামেটিক্সে ইউজ করতে পারছি না, তার জন্য আমাকে কিন্তু এই সাইনটাকে অপসারিত করতে হবে বা সরাতে হবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার কীভাবে সরাবো, হাউ? তো এই সাইনটাকে তোলবার জন্য আমরা একটা ধ্রুবক পদ নিয়ে আসবো। আমরা কি নিয়ে আসবো? একটা ধ্রুবক পদ নিয়ে আসবো। তো আমি কি লিখছি দেখো, এক্স ইজ ডাইরেক্ট ভ্যারিয়েশন ওয়াই, অলরেডি এক্স ওয়াইয়ের সাথে সরলভেদে রয়েছে, তাহলে আমরা শুধুমাত্র কি করছি, এই চিহ্নটাকে তুলছি। তাহলে এক্স ইজ ইকুয়ালস টু, যেই আমরা এই সাইনটাকে তুলবো অমনি আমরা একটা ইকুয়াল সাইন ইউজ করবো, সেটা সরলভেদের ক্ষেত্রে হোক বা সেটা যৌগিক ভেদের ক্ষেত্রে হোক বা সেটা ব্যস্ত ভেদের ক্ষেত্রে হোক, আমরা এই সাইনটা আমরা যে কটা সূত্র পড়েছি, চার্লস ল, বয়েলস ল, তারপরে মহাকর্ষ সূত্র বা তারপরে আদার্স যে সূত্রগুলো রয়েছে, কুলম্বের সূত্র, এই সূত্রগুলো প্রত্যেকটাতেই কিন্তু আমাদের এই সাইনটা কিন্তু আমরা অবজার্ভ করেছি এবং তখন আমরা এই সাইনটাকে তোলবার জন্য একটা ধ্রুবক পদ ইউজ করেছি। ধ্রুবক পদ মানে তোমরা জানো যার মানটা সদা পরিবর্তনশীল নয় বা স্থির থাকছে, ঠিক আছে, চেঞ্জ হচ্ছে না, সেইটাকে আমরা ধ্রুবক পদ বলছি বা কনস্ট্যান্ট টার্ম বলছি। তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা এই সাইনটাকে তোলার জন্য একটা কনস্ট্যান্ট টার্ম নিয়ে আসবো। তো আমি ধরে নিচ্ছি এখানে কনস্ট্যান্ট টার্মটা ধরে নেওয়া হচ্ছে কে, ঠিক আছে, কে ডট ওয়াই, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, কে ডট ওয়াই। ওকে, তাহলে দেখো যে এই সাইনটা উঠে গেল, এই সাইনটা উঠে গিয়ে একটা ধ্রুবক পদ আসলো ডট ওয়াই। তাহলে আমরা এটাকে লিখতে পারি, তো দ্যাট ইজ এক্স বাই ওয়াই ইজ ইকুয়ালস টু কে। আমরা লিখতে পারি, আমরা ওয়াইটাকে সাইড চেঞ্জ করলাম, দ্যাট ইজ এক্স বাই ওয়াই ইজ ইকুয়ালস টু কে। তাহলে এখানে কেটাকে আমরা কি বলছি, তাহলে এটাকে এখানে আমরা কেটাকে বলছি হচ্ছে ভেদ ধ্রুবক বা ভ্যারিয়েশন কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে কেটাকে এখানে আমরা লিখছি হচ্ছে ভেদ ধ্রুবক, যেহেতু ভেদের চিহ্নটা উঠছে তাই ভেদের সম্পর্ককে আমরা মানে ভেদের চিহ্নটাকে আমরা অপসারিত করছি, তাই আমরা এই কনস্ট্যান্টটার নাম দিয়েছি হচ্ছে ভেদ ধ্রুবক। আর যদি ধরো এই চিহ্নটা ধরো অন্যান্য সূত্রের ক্ষেত্রে যদি হয় তাহলে এটা আমরা লিখবো হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। ওকে, সমানুপাতিক ধ্রুবক, কিন্তু এক্ষেত্রে আমরা সমানুপাতিক ধ্রুবক বলবো না, আমরা এক্ষেত্রে বলবো একটা ভেদ ধ্রুবক। ওকে, যেহেতু আমাদের মানে দুটো চলরাশির মধ্যে ভেদের সম্পর্কটাকে আমাদের কি করছে, সে ব্যালেন্স করছে একটা ধ্রুবক পদ, এই ধ্রুবক পদটা দিয়ে, তাই আমরা কে কে বলবো হচ্ছে ভেদ ধ্রুবক। ওকে, তাহলে কে কে আমরা বলবো হচ্ছে ভেদ ধ্রুবক, ঠিক আছে। কে কে আমরা বলবো হচ্ছে ভেদ ধ্রুবক বা ভ্যারিয়েশন কনস্ট্যান্ট। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ভ্যারিয়েশন আমরা এতক্ষণ কনস্ট্যান্ট নাম জেনেছি, এবার আরেকটা নাম নতুন যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের হচ্ছে ভ্যারিয়েশন কনস্ট্যান্ট। ওকে, ভ্যারিয়েশন কনস্ট্যান্ট বা ভেদ ধ্রুবক। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে মাথায় রাখতে হবে ফ্রেন্ডস, যখনই সরল ভেদের কনসেপ্টে আসবে, যখনই আমাদের সরল ভেদের কনসেপ্টে আসবে তখন কিন্তু আমাদের এক্সপ্রেশনটা এরকম আকারে থাকবে, এটা শর্ট কোশ্চেন্সেও কিন্তু আসে, দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু ওয়াই ইজ ইকুয়ালস টু ধ্রুবক। তাহলে এটা কোন সম্পর্ককে, কোন ভেদকে প্রকাশ করছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে সরল ভেদকে প্রকাশ করছে, ঠিক আছে, সরল ভেদকে প্রকাশ করছে। এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা আইডেন্টিফিকেশন, ঠিক আছে। তাহলে সরল ভেদ তোমরা পরিষ্কার বুঝতে পারলে, আশা করি তোমাদের ক্লিয়ার হলো। তাহলে আমরা শিখলাম হচ্ছে ডাইরেক্ট ভ্যারিয়েশন। ওকে, অর্থাৎ একটা চলরাশির মান, একটা চলরাশির মানের সাপেক্ষে আরেকটা চলরাশির মান পরিবর্তিত হয়, বৃদ্ধি পায়, তাহলে সেই ধরনের আমরা সম্পর্ককে বা ভেদকে বলবো সরল ভেদ বা ডাইরেক্ট ভ্যারিয়েশন। যদি দুটো চলরাশি এক্স এবং ওয়াই পরস্পর সরল ভেদে থাকে তাহলে আমরা লিখবো কি এক্স ইজ ডাইরেক্ট ভ্যারিয়েশন টু ওয়াই। এবার এই চিহ্নটাকে তোলবার জন্য বা অপসারিত করবার জন্য আমরা একটা ধ্রুবক পদ নিয়ে আসবো, দ্যাট ইজ এক্স ইকস টু, এবং ভ্যারিয়েশন সাইনটা হয়ে যাবে ইজ ইকাস টু, আর তার পরিবর্তে কে লিখছি, যেখানে ওয়াইটা হয়ে কেটা হয়ে যাচ্ছে আমাদের ভেদ ধ্রুবক বা ভ্যারিয়েশন কনস্ট্যান্ট, তাহলে আমরা লিখতেই পারি এক্স ইকস টু কে ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই ইজ ইকাস টু কে, ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার। আর এইরকম টাইপের কিন্তু সম্পর্ক দিয়ে দিয়ে অনেক সময় এমসিকিউ প্রশ্ন জিজ্ঞেস করা হয়, তাই বি কেয়ারফুল, এরকম টাইপের সম্পর্ক থাকলেই বুঝবে এটা একটা সরল ভেদ আকারে রয়েছে। ওকে, চলো রাশি দুটো এইটুখানি ক্লিয়ার হচ্ছে। ওকে, তো আমরা ভেদের প্রকারভেদের মধ্যে সরল ভেদটা কভার করলাম, তো আশা রাখি তোমরা বুঝতে পারলে খুব ভালো করে। তো এখানে একটা জিনিস মাথায় রেখো ফ্রেন্ডস, এই যে আমরা যে কেটাকে যে ভ্যারিয়েশন কনস্ট্যান্ট বলছি, এটাকে আমরা অশূন্য ভেদ ধ্রুবকও কিন্তু বলতে পারি, ঠিক আছে। কোনো কোনো প্রশ্নে আমরা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা অশূন্য ভেদ ধ্রুবকও কিন্তু বলতে পারি, ঠিক আছে, আমরা অশূন্য ভেদ ধ্রুবকও বলতে পারি। তাহলে এটা কিন্তু লিখে নেবে ভেদ ধ্রুবক, অথবা এখানে কে ইজ নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে, কে ইজ নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে,
কে ইজ নট ইকুয়াল টু 0, আর এই কেটাকে আমরা এরকম বলতেই পারি অশূন্য ভেদ ধ্রুবক, এটাও আমরা বলতে পারি। ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, অশূন্য ভেদ ধ্রুবক, বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে অথবা এটাকে আমরা বলতে পারি ইংলিশে দ্যাট ইজ নন জিরো ভ্যারিয়েশন, নন জিরো ভ্যারিয়েশন কনস্ট্যান্ট। ওকে, বা অশূন্য ভেদ ধ্রুবক এটাও কিন্তু বলতে পারি। আর আমরা যখনই কোনো ভেদের অঙ্ক করব তখনই ফ্রেন্ডস একটা জিনিস মাথায় রাখবে, এই সাইনটাকে তুলে, এই ভ্যারিয়েশন সাইনটা তুলে আমরা যে কনস্ট্যান্ট টার্মটা ইউজ করছি এটা কিন্তু লিখে নিতে হবে কোণে, এটা কিন্তু লিখে নিতে হবে, পাশে কিন্তু লিখে দিতে হবে। আমরা যখন এক্সারসাইজের অঙ্ক সলভ করাবো আমি তোমাদের জিনিসটা আরও ক্ল্যারিফাই করে দেবো যে এটা কিন্তু লিখতে হবে পাশে। যখনই আমরা এই চিহ্নটাকে তুলে আমরা এই যে কনস্ট্যান্ট টার্মটা নিয়ে আসছি, তো এখানে কেটা কি সেটা কিন্তু পাশে লিখে দিতে হবে, পরিষ্কার করে লিখতে হবে কে ইজ নট ইকুয়াল টু 0, কমা দিয়ে কে হলো একটি অশূন্য ভেদ ধ্রুবক বা একটা নন জিরো ভ্যারিয়েশন কনস্ট্যান্ট। ওকে, বোঝা যাচ্ছে একটুখানি? তো এবার আমরা চলে আসবো ফ্রেন্ডস ব্যস্ত ভেদে। ঠিক আছে, তাহলে ভেদের প্রকারভেদের মধ্যে আমরা একটা পড়লাম কি সরল ভেদ বা ডাইরেক্ট ভ্যারিয়েশন। তো এবার আমরা চলে আসবো হচ্ছে ব্যস্ত ভেদে। ওকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু পরেরটাও। ওকে, প্রত্যেকটা জিনিস ভালো করে বোঝো, শেখো, অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ওকে, তো এবার চলে আসি ফ্রেন্ডস আমরা ব্যস্ত ভেদে। ওকে, ব্যস্ত ভেদে সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের ব্যস্ত ভেদ, ব্যস্ত ভেদ বা ইনভার্স ভ্যারিয়েশন। ওকে, ইনভার্স ভ্যারিয়েশন। ওকে, ইনভার্স ভ্যারিয়েশন বেশ ইম্পর্টেন্ট কিন্তু এই জিনিসটা, এই কনসেপ্টগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে। বলছে দেখো যে এখানে আমাদের যে ব্যস্তভেদ বা ইনভার্স ভ্যারিয়েশনে কি হয়, যে অর্থাৎ দুটি চলরাশি, আমি খুব সংক্ষেপে লিখিয়ে দিচ্ছি, দুটি চলরাশি যেখানে একটির মান যেখানে একটির মান বৃদ্ধি পেলে অপরটির মান হ্রাস পায়। ঠিক আছে, অপরটির মান হ্রাস পাবে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? অথবা এটা হতে পারে একটির মান হ্রাস পেলে অপরটির মান বৃদ্ধি পাবে। এইটুখানি ক্লিয়ার? মোরালেস একটা জিনিস মাথায় রাখবে কোনে, যে দুটো চলরাশি ধরে নেওয়া হচ্ছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, এরা যদি ব্যস্ত ভেদে থাকে তাহলে আমরা কি বলবো, ধরো এক্সটা যদি বাড়ে এক্স এর মানটা, তাহলে এখানে ওয়াইটা কমে যাবে। ঠিক আছে, এক্সটা যদি বাড়ে তাহলে ওয়াইটা কমে যাবে। একইভাবে এক্স যদি কমে যায় তাহলে ওয়াইটাও কিন্তু বাড়বে। অর্থাৎ একটার মান, মানে আমরা কি বলেছিলাম, আমরা সরল ভেদের মধ্যে কনসেপ্টটা কি ছিল, যে দুটোর মানই একই রেটে বাড়ছে। ঠিক আছে, অথবা দুটোর মানই একই রেটে কমছে, অর্থাৎ একটা কমলে আরেকটা কমবে, একটা বাড়লে আরেকটা বাড়বে ইন কেস অফ ডাইরেক্ট ভ্যারিয়েশন। বাট ইন কেস অফ ইনভার্স ভ্যারিয়েশনে কি হচ্ছে, যে একটা বাড়লে আরেকটা কমে যাবে, আরেকটা কমলে আরেকটা বাড়বে। কোণে এইটুখানি ক্লিয়ার হচ্ছে? অর্থাৎ একটা চলরাশির মান বাড়লে আরেকটা চলরাশির মান কমবে, একটা চলরাশির মান কমলে আরেকটা চলরাশির মান বৃদ্ধি পাবে বা বাড়বে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে এটাই হচ্ছে ইনভার্স ভ্যারিয়েশনের মধ্যে আমাদের বেসিক থিওরিটিক্যাল কোশ্চেন। এবার যদি এটা ম্যাথামেটিক্যালি আমরা বলি, দেখো আমি দুটো চলরাশি নিয়েছি এক্স আর ওয়াই, তাহলে এরা যদি পরস্পর ব্যস্ত ভেদে থাকে, চলরাশি দুটি ব্যস্ত ভেদে থাকলে বা বিপরীত ভেদে, এই কথাটাও আমরা কিন্তু মেনশন করতে পারি। ব্যস্ত ভেদ বা বিপরীত ভেদে থাকলে, অথবা
লিখে দিচ্ছি টার্মিনোলজিগুলো, পরীক্ষার কোশ্চেন্সে কিন্তু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ দিতে পারে, কিন্তু ব্যস্তভেদ বা বিপরীত ভেদে থাকলে, ব্যস্তভেদ বা বিপরীত ভেদে থাকলে আমরা কিভাবে লিখবো এটা দেখে নাও। তাহলে লিখবো হচ্ছে এক্স ইনভার্স ভ্যারিয়েশন টু 1/y, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ফ্রেন্ডস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। অর্থাৎ যখনই দুটো চলরাশি যদি ব্যস্ত ভেদে থাকে তখন আমরা কিন্তু এইভাবে লিখবো এক্স ইজ ইনভার্স ভ্যারিয়েশন টু 1/y। ঠিক আছে, তাহলে কি লিখবো যে এক্স ইজ ইনভার্সলি ভ্যারিয়েশন টু y। ঠিক আছে, অর্থাৎ x ইজ ইনভার্সলি ভ্যারিয়েশন টু y। ঠিক আছে, আর আমরা এটাকে কি লিখবো, যদি x আর y পরস্পর ব্যস্ত ভেদে থাকে তাহলে বা বিপরীত ভেদে থাকে তাহলে আমরা লিখবো x ইজ ইনভার্সলি ভ্যারিয়েশন টু 1/y। এই 1/something আকারটা আমাকে কিন্তু লিখতে হবে, আর যদি 1টা সরিয়ে দিয়ে ডাইরেক্ট y লিখি তাহলে কিন্তু এটা সরল ভেদ হয়ে যাবে, তাই ব্যস্ত ভেদের ক্ষেত্রে কিন্তু 1/something হবে, 1/something। তাহলে x ইজ ইনভার্সলি ভ্যারিয়েশন টু 1/y। ওকে, তাহলে এক্স এবং ওয়াই পরস্পর কি আছে, ব্যস্ত ভেদে আছে বা বিপরীত ভেদে আছে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। ঠিক একইভাবে ফ্রেন্ডস আমরা এই সাইনটাকে তুলবো। তাহলে এই সাইনটাকে তোলবার জন্য আমরা কি করছি, একটা কনস্ট্যান্ট টার্ম নিয়ে আসবো। আমি এখানে কে ধরছি, যেটাকে আমরা বলছি নন জিরো ভ্যারিয়েশন কনস্ট্যান্ট বা অশূন্য ভেদ ধ্রুবক। আমি আর লিখছি না এখানে কে, তাহলে এখানে আমরা কে লিখছি k/y। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। দেখো এই সাইনটা ইকুয়াল হয়ে গেল, তাহলে এখানে 1/y ইন্টু কে, দ্যাট ইজ k/y। এবারে কোনাকুনি গুণ করে দাও, তাহলে কোনাকুনি গুণ করলে কি হয়ে যাবে, দ্যাট ইজ xy ইজ ইকুয়ালস টু কে। তাহলে এটা হচ্ছে ফ্রেন্ডস আমাদের ব্যস্তভেদের সম্পর্ক। এরকম সম্পর্ক থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয় এখানে, যে এই সম্পর্কটা কোন ভেদকে প্রকাশ করছে, সরল ভেদ, ব্যস্তভেদ না যৌগিক ভেদ। তাহলে আমাদের অ্যান্সারটা হবে এখানে ব্যস্তভেদ। তাহলে আমরা সরল ভেদের ক্ষেত্রে দেখেছিলাম যে এরকম বাই আকারে থাকে, দ্যাট ইজ x/y ইজ ইকুয়ালস টু কে আকারে থাকে, তাহলে এটা হচ্ছে সরল ভেদ। এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট ভ্যারিয়েশন বা d.v. আর xy ইজ ইকুয়ালস টু কে, তাহলে এটা হচ্ছে আমাদের ইনভার্স ভ্যারিয়েশন। ঠিক আছে, দ্যাট ইজ i.v. এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে i.v. এটা হয়ে যাচ্ছে xy ইকুয়ালস টু কেটা হচ্ছে ইনভার্স ভ্যারিয়েশন বা ব্যস্ত ভেদকে প্রকাশ করছে, আর x/y ইজ ইকুয়ালস টু কেটাকে আমাকে প্রকাশ করছে ডাইরেক্ট ভ্যারিয়েশন বা সরল ভেদকে প্রকাশ করছে। এইটুখানি ক্লিয়ার। আর যেখানে কেটা হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক বা অবশ্যই একটা নন জিরো ভ্যারিয়েশন কনস্ট্যান্ট। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে এটা গেল ফ্রেন্ডস আমাদের সরলভেদ এবং ব্যস্তভেদের মধ্যে বেসিক কনসেপ্ট। তো ব্যস্তভেদ কি, দুটো চলরাশির মান এমন যে দুটো চলরাশি এমনভাবে পরস্পর সম্পর্কে থাকে যেখানে একটার মান যদি বৃদ্ধি পায় তাহলে অপরটার মান হ্রাস পাবে, অথবা একটার মান হ্রাস পেলে আরেকটার মান বৃদ্ধি পাবে। তো দুটো চলরাশি এক্স আর ওয়াই পরস্পর ব্যস্তভেদে আছে, তাই লিখেছি এক্স ইজ ইনভার্সলি ভ্যারিয়েশন টু 1/y। এবার এই সাইনটাকে তোলার জন্য আমরা একটা কনস্ট্যান্ট টার্ম নিয়ে এসেছি, যেটাকে আমরা বলছি ভ্যারিয়েশন কনস্ট্যান্ট, দ্যাট ইজ x ইকুয়ালস টু k/y। কোনাকুনি গুণ করলাম xy ইজ ইকুয়ালস টু কে। তাহলে এই xy ইজ ইকুয়ালস টু কে এই সম্পর্কটা কিন্তু ইনভার্স ভ্যারিয়েশনের ক্ষেত্রে লাগবে। ঠিক আছে, দ্যাট ইজ এরকম আকারে থাকলেই বুঝবে চলরাশি দুটো যদি এই আকারে থাকে তাহলে আমরা বুঝবে এটা ব্যস্তভেদে আছে, আর চলরাশি দুটো যদি এরকম আকারে থাকে তাহলে আমরা বুঝবো সরল ভেদে আছে। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে ব্যস্তভেদ মানে হচ্ছে দুটোর মান পরিবর্তন হয়, একই সাথে বাড়ে একই সাথে কমে, আর ব্যস্তভেদের ক্ষেত্রে একটা বাড়ে আরেকটা কমবে, একটা কমলে আরেকটা বাড়বে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। ওকে, তো এবার একটা জিনিস মাথায় রাখো, একটা ব্যস্তভেদ থেকে আমি একটা এক্সাম্পল তোমাদের মানে আমাদের রিয়েল লাইফ একটা এক্সাম্পল আমি তোমাদের বলছি। যেমন ধরো গতিবেগ, সাপোজ ধরো হচ্ছে, তাহলে এখানটায় ধরো হচ্ছে 20 কিলোমিটার ভেলোসিটি পার আওয়ার। তো এই ডিস্টেন্সে আমি ধরে না হচ্ছে 5 কিলোমিটার পথ অতিক্রম করছি। ঠিক আছে, এই ডিস্টেন্সে আমি 5 কিলোমিটার পথ অতিক্রম করছি। ধরো একটা ব্যস্তভেদের মধ্যে 5 কিলোমিটার পথ অতিক্রম করছি, তো টাইমটা আমার লাগছে হচ্ছে, আমি এখানে টাইমটা লিখছি, ডিস্টেন্সটা লিখছি না। ধরো আমি 20 কিলোমিটার পার আওয়ার এরকম স্পিড নিয়ে কোনো একটা ডিস্টেন্স কভার করছি, সেটা টাইম লাগছে হচ্ছে ধরে নাও 3 ঘন্টা বা 3 আওয়ার। ওকে, 3 ঘন্টা।
তো এবার যদি আমি গাড়ির স্পিডটা বাড়িয়ে দিই, সাপোজ ধরো এখানে যদি আমি লিখে দিই যে 30 কিলোমিটার/আওয়ার, তাহলে এখানে কি টাইমটা কম লাগবে না বেশি লাগবে? টাইমটা ডেফিনেটলি কম লাগবে। ধরে নাও আমি এখানে লিখে দিচ্ছি 1 আওয়ার, ঠিক আছে? তাহলে পরিষ্কার বুঝতে পারছো, দেখো এখান থেকে আমাদের কিন্তু ভেলোসিটিটা বাড়লো, যেই ভেলোসিটি বাড়লো টাইমটা কমে গেল। তাহলে এই সম্পর্কটাও কিন্তু একটা ব্যস্তভেদকে প্রকাশ করছে, ঠিক আছে? তাহলে এখানে ভেলোসিটিটাকে আমি যদি ভি দিয়ে প্রকাশ করি আর টাইমটাকে যদি আমি টি দিয়ে প্রকাশ করি, তাহলে এটাকে আমরা বলতে পারি কি, দ্যাট ইজ এটাকে আমরা বলতে পারি ভি ইজ ইনভার্সলি ভ্যারিয়েশন টু 1/T। এইটুখানি মাথায় রাখতে হবে। অর্থাৎ এখানে ভেলোসিটিটা সময়ের সাথে কি, সময়ের সাথে ব্যস্ত ভেদে রয়েছে। অর্থাৎ এখানে ভেলোসিটি বাড়লে টাইম কমবে, ভেলোসিটি কমলে টাইম বাড়ছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ 20 কিলোমিটার/আওয়ারে যখন গাড়িটা চলছে তখন তার কভার করতে 3 ঘন্টা লাগছে। এবার যেই স্পিডটা বাড়িয়ে দিল, ভেলোসিটিটা বেড়ে গেল, তখনই তার টাইমটা কি হয়ে যাবে, কমে যাবে। কারণ তার যত বেশি দ্রুত সে যাবে তত টাইমটা কম লাগবে। তাই এক্ষেত্রে আমরা বলতে পারি এরা পরস্পর কি আছে, ব্যস্তভেদে রয়েছে। আর ব্যস্তভেদে থাকলে আমরা কিভাবে লিখি, দ্যাট ইজ ভি ইজ ইনভার্সলি ভ্যারিয়েশন টু 1/T, 1/something, এরকম আকারে রাখতে হবে। ওকে, তো এটা গেল ফ্রেন্ডস আমাদের ব্যস্তভেদের কনসেপ্ট। ওকে, তো প্রত্যেকটা জিনিস তোমরা ভালো করে শেখো, বোঝো। আমি তোমাদের জন্য অবশ্যই খুব পরিশ্রম করে জিনিসগুলোকে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। আশা রাখি তোমাদের কোনো রকম সমস্যা হবে না। যদি এখনও তোমাদের কোনো রকম ডাউট বা কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ফ্রেন্ডস, কেউ আনসাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখো না। অবশ্যই একটা সাবস্ক্রাইব অবশ্যই আমাকে মোটিভেট করবে আমার কাজ করতে আরও ভালোভাবে। তাই প্লিজ আমার পাশে থাকো তোমরা। আর চ্যানেলটাকে প্রচুর পরিমাণে তোমরা আমাদের সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে, আমার ভাই বোনেদের মধ্যে শেয়ার করে দাও, ওখানে সবার কাছে এই সহযোগিতাটা পৌঁছে দাও। আর প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনে ক্লিক করে দেবে। তো পরের আমরা প্রকারভেদটায় আসছি, ভেদের যৌগিক ভেদ, ঠিক আছে? যৌগিক ভেদ বা জয়েন্ট ভ্যারিয়েশন। ওকে, যৌগিক ভেদ বা ইংলিশে আমরা এটাকে বলবো হচ্ছে জয়েন্ট ভ্যারিয়েশন। প্রচণ্ড ইম্পর্টেন্ট ফ্রেন্ডস এটা কিন্তু, জয়েন্ট ভ্যারিয়েশন। ওকে, প্রচণ্ড ইম্পর্টেন্ট, এটাকে স্টার দিয়ে নাও তোমরা কিন্তু। ওকে, এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, আমি স্টার দিয়ে দিচ্ছি কোনে, খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কের আমরা এক্সারসাইজে যখন অঙ্ক করব তখন সেখানে কিন্তু এটা প্রচণ্ড কাজে লাগবে, এই এর মানে কনসেপ্টটা। তো যৌগিক ভেদ কাকে বলে সেটা আমরা একটু জেনে নিই ক্ষণে। ধরো একটা চলরাশি, ঠিক আছে? তাহলে কি লিখবো, যে একটি চলরাশি, একটি চলরাশি একাধিক চলরাশির একটি চলরাশি একাধিক চলরাশির গুণফলের সঙ্গে সরল বেঁধে থাকলে গুণফলের সঙ্গে সরল ভেদে থাকলে বলা হয় প্রথম। তো যেটা বললাম আমি তোমাদের, যৌগিক ভেদ বা জয়েন্ট ভ্যারিয়েশনটা কি, যে একটা চলরাশি যখন অন্য একাধিক চলরাশির গুণফলের সঙ্গে সরল ভেদে থাকে, ঠিক আছে? গুণফলের সঙ্গে সরল ভেদে থাকে, তাহলে প্রথম চলরাশিটি অপর চলরাশির সঙ্গে যৌগিক ভেদে থাকে। প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট কিন্তু ফ্রেন্ডস, প্রচণ্ড ইম্পর্টেন্ট। মানে একটা চলরাশি যদি একাধিক চলরাশির গুণফলের সঙ্গে সরল ভেদে থাকে তবে প্রথম চলরাশিটি অপর চলরাশির সঙ্গে যৌগিক ভেদে থাকবে। তো ধরে নাও এখানে আমরা তিনটে চলরাশি নিলাম, হচ্ছে একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, আর একটা হচ্ছে আমরা জেড নিলাম। তো আমরা বলছি যে এই এক্স, ওয়াই এবং জেড এই তিনটে কি আছে,
এক্স ওয়াই জেড এটা হচ্ছে পরস্পর যৌগিক ভেদে রয়েছে বা জয়েন্ট ভ্যারিয়েশনে রয়েছে, তাহলে আমরা লিখতে পারি যে এক্স ভ্যারিয়েশন সাইন, ডাইরেক্ট ভ্যারিয়েশন সাইন, দ্যাট ইজ ওয়াই জেড। ঠিক আছে, আমি বলেছি যে অন্য চলরাশির গুণফলের সঙ্গে সরল ভেদে থাকবে, তাহলে এই চলরাশিটা ওয়াই আর জেড এদের গুণফলের সঙ্গে সরল ভেদে রয়েছে, এটাও হতে পারতো ওয়াই হতে পারতো, আমরা এখানে ওয়াইও লিখতে পারতাম, এখান থেকে আমরা ওয়াইটাও লিখতে পারতাম ওয়াই ভ্যারিয়েশন, তখন অপর দুটো চলরাশির গুণফলের সাথে সরল ভেদে হবে, দ্যাট ইজ এক্স জেড। আবার জেডও হতে পারতো জেড ইজ ডাইরেক্ট ভ্যারিয়েশন টু এক্স ওয়াই। তো এইভাবেও কিন্তু আমরা সম্পর্কটাকে সাজাতে পারতাম ঘনে। তাহলে আমি বলতে চাই যে একটা চলরাশি যখন অপর দুটো চলরাশির সঙ্গে সরল ভেদে থাকবে, গুণফলের সঙ্গে সরল ভেদে থাকবে, তখন আমরা সেই সম্পর্কটিকে বলবো হচ্ছে যৌগিক ভেদ, এবং বলবো প্রথম চলরাশিটি অপর চলরাশির গুণফলের সাথে যৌগিক ভেদে অবস্থান করবে। একইভাবে আমরা এই সাইনটাকে তোলবার জন্য একটা কনস্ট্যান্ট টার্ম নিয়ে আসবো, দ্যাট ইজ এক্স ইজিক্যালস টু কে মাল্টিপ্লাইড বাই ওয়াই জেড। ঠিক আছে, যেখানে কেটা হয়ে যাচ্ছে কে ইজ নট ইকুয়াল টু 0, আর কেটা হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক। তো এটা গেল ফ্রেন্ডস আমাদের যৌগিক ভেদ বা জয়েন্ট ভ্যারিয়েশন। একটা চলরাশি যখন অপর দুটো চলরাশি বা অন্য একাধিক চলরাশির গুণফলের সাথে অন্য একাধিক চলরাশির গুণফলের সঙ্গে সরল ভেদে থাকে, তখন আমরা সেই সম্পর্কটিকে বলবো যৌগিক ভেদ বা জয়েন্ট ভ্যারিয়েশন। একটা চলরাশি যখন অন্য একাধিক চলরাশির গুণফলের সাথে সরল ভেদে রয়েছে অবস্থান করে, তখন আমরা সেই ভেদটাকে বলবো যৌগিক ভেদ বা জয়েন্ট ভ্যারিয়েশন। ওকে, এইটুখানি ক্লিয়ার হলো? তো পরের টপিকে আমরা চলে আসছি ফ্রেন্ডস, যৌগিক ভেদের উপপাদ্য। এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে, যৌগিক ভেদের উপপাদ্য প্রচণ্ড ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের কনসেপ্ট ভিডিওর লাস্ট কনসেপ্ট, এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, ভালো করে শেখো, কিন্তু এটা প্রচণ্ড কাজে লাগবে তোমাদের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে। ঠিক আছে, যৌগিক ভেদের উপপাদ্য। ওকে, যৌগিক ভেদের উপপাদ্য, যৌগিক ভেদের উপপাদ্য বা থিওরাম অফ জয়েন্ট ভ্যারিয়েশন। ওকে, থিওরাম অফ জয়েন্ট ভ্যারিয়েশন। ওকে, জয়েন্ট ভেরিয়েশন, থিওরাম অফ জয়েন্ট ভেরিয়েশন। তো এবার একটা জিনিস মাথায় রাখো, তো আমি অলরেডি যে তিনটে তোমাদের ভেদের প্রকারভেদগুলো বুঝিয়ে দিয়েছি, তার মধ্যে আমাদের প্রথমটা ছিল কি, আমি একটু জাস্ট রিক্যাপ করে দিচ্ছি জিনিসটা। এক নম্বর হয়ে যাচ্ছে সরল ভেদ, যেটাকে আমরা বলছি ধরো এক্স বাই ওয়াই ইজ ইকুয়ালস টু কে, তো এইটাকে আমরা সরল ভেদ বলছি। ঠিক আছে, এটাকে আমরা বলছি সরল ভেদ, এরকম টাইপের সম্পর্ককে আমরা বলছি সরল ভেদ। দু নম্বর আমরা কি শিখলাম, দু নম্বর আমরা শিখলাম হচ্ছে এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু কে, যেটাকে আমরা বলছি হচ্ছে ব্যস্তভেদ। তিন নম্বর পয়েন্টকে আমরা বলছি হচ্ছে, দ্যাট ইজ তিন নম্বর পয়েন্ট কি হতে পারে, দ্যাট ইজ এক্স ইজ ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই জেড। যখন দুই বা দুইয়ের অধিক চলরাশির সঙ্গে একটা চলরাশি সরল ভেদ গঠন করে থাকবে, তখন সেটাকে আমরা বলবো যৌগিক ভেদ। দুই বা দুইয়ের অধিক চলরাশির সঙ্গে যখন একটা চলরাশি কি করবে, যে সরল ভেদে অবস্থান করবে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে কি বলবো, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে যৌগিক ভেদ বা জয়েন্ট ভেরিয়েশন। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে এই তিনটে জিনিস আমরা কিন্তু কভার করে ফেলেছি। তো এবার যেটা লাস্টের টপিক হচ্ছে আমাদের আজকের ক্লাসের ফুল কনসেপ্ট, যে ভিডিওর বইয়ের থেকে যে যতটুকু তোমাদের জানা দরকার আমি ততটুকু বুঝিয়ে দিয়েছি। তো লাস্ট টপিক যেটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, কিন্তু এটা পরীক্ষায় কিন্তু 3 নম্বরের পরীক্ষা দিতেও পারে কিন্তু। ঠিক আছে, 3 মার্কসের কিন্তু একটা স্টেটমেন্টটা কিন্তু বিবৃতি করতে দেয়। ধরে না এখানে তিনটে এখানে চলরাশি আছে, তিনটি চলরাশি যথা এক্স কমা ওয়াই কমা জেড এরূপ সম্পর্কযুক্ত যেখানে এক্স ইজ ভ্যারিয়েশন ওয়াই, যখন
জেড ধ্রুবক, জেড হচ্ছে ধ্রুবক, প্রচন্ড ইম্পর্টেন্ট কিন্তু এই উপপাদ্যটা। আবার ওয়াই ইজ এক্স ইজ, মানে এক্স প্রথমে ওয়াইয়ের সাথে সরল ভেদে রয়েছে, তারপরে এক্স আমাদের কিসের সাথে রয়েছে, এক্স তারপরে রয়েছে হচ্ছে জেড এর সাথে যখন ওয়াই ধ্রুবক। ওকে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে, যখন ওয়াই ধ্রুবক। এবার এই দুটোকে যদি আমি সাম আপ করি তাহলে কি লিখবো, দ্যাট ইজ এক্স ইজ ভ্যারিয়েশন ওয়াই জেড। ঠিক আছে, যখন যখন ওয়াই কমা জেড উভয় পরিবর্তনশীল, ঠিক আছে, উভয় পরিবর্তনশীল। এইটুকুনি ক্লিয়ার। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের যৌগিক ভেদের উপপাদ্য। প্রচন্ড ইম্পর্টেন্ট কিন্তু এটা, প্রচন্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রচন্ড ইম্পর্টেন্ট এটা। তাহলে আমরা এইভাবে কিন্তু যৌগিক ভেদের উপপাদ্যটা সাজাবো, যে তিনটে চলরাশি যথাক্রমে এক্স ওয়াই জেড এরূপ সম্পর্কযুক্ত, যেখানে এক্স ইজ ভ্যারিয়েশন, ডাইরেক্ট ভ্যারিয়েশন টু ওয়াই, যেখানে জেড হচ্ছে ধ্রুবক, আবার এক্স ইজ ডাইরেক্ট ভ্যারিয়েশন টু জেড যখন ওয়াই ধ্রুবক। এবং দুটোকে মানে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে আমরা লিখবো কি, মানে এই দুটো লেখার পরে তারপর লিখবো কি, সুতরাং যৌগিক ভেদের উপপাদ্যানুসারে এটা লেখার পরে আমরা লিখবো কি, দ্যাট ইজ এক্স ডাইরেক্ট ভ্যারিয়েশন টু ওয়াই জেড। ওকে, ওয়াই জেড, এটা মাথায় রাখতে হবে। তাহলে এটাই হচ্ছে যৌগিক ভেদের উপপাদ্য, যেখানে ওয়াই কমা জেড উভয় পরিবর্তনশীল, এটা মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু লিখতে হবে, পরিবর্তনশীল, এইগুলো কিন্তু লিখতে হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের যৌগিক ভেদের উপপাদ্য। একইভাবে এই সাইনটাকে তোলার জন্য আমরা একটা কনস্ট্যান্ট টার্ম নিয়ে আসছি, দ্যাট ইজ কে ইনটু ওয়াই জেড। ঠিক আছে, যেখানে কেটা হয়ে যাচ্ছে ভ্যারিয়েশন কনস্ট্যান্ট। ওকে, ভ্যারিয়েশন কনস্ট্যান্ট বা ভিসি, ভি ডট সি ডট, ওকে, বা ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, অ্যান্ড ওয়্যার কে ইজ নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটাই ফ্রেন্ডস আমাদের যৌগিক ভেদের উপপাদ্য, প্রচন্ড ইম্পর্টেন্ট এটা কিন্তু পরীক্ষার জন্য। ঠিক আছে, তাহলে কি বলবো, যে তিনটে চলরাশি এক্স ওয়াই জেড এমন একটা সম্পর্ক রয়েছে, যেখানে এক্স প্রথমে ধরে নেওয়া হচ্ছে, এক্স একমাত্র এই চলরাশিটাকে আমরা ধরছি, এবারে এ চলরাশিটা বাকি চলরাশির সাথে সম্পর্কে রয়েছে, কিরকম, সরল সম্পর্কে রয়েছে। প্রথমত এক্স ওয়াইয়ের সাথে রয়েছে সরল সম্পর্কে, সরল ভেদে রয়েছে, যখন জেডটা হচ্ছে স্থির থাকছে, আবার এক্সটা জেডের সাথে সরল ভেদে থাকছে যখন ওয়াইটা স্থির থাকছে। এবার এই দুটোকে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে যদি আমি সমাপ্ত করি, তাহলে আমি লিখবো এক্স ইজ ডাইরেক্টলি ভেরিয়েশন টু ওয়াই জেড। ঠিক আছে, তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছ এই চলরাশিটা, এক্স চলরাশিটা বাকি দুটো বা অন্য একাধিক চলরাশির গুণফলের সাথে কি আছে, সরল ভেদে আছে। তাই আমরা এইটাকে বলবো যৌগিক ভেদের উপপাদ্য, যেখানে আমরা এই সাইনটাকে তোলবার জন্য একটা কনস্ট্যান্ট টার্ম নিয়ে এসেছি, যে কনস্ট্যান্ট টার্মটাকে আমরা বলছি অশূন্য ভেদ ধ্রুবক, অ্যান্ড ওয়্যার কে ইজ নট ইকুয়াল টু 0। আর অবশ্যই এখানে কিন্তু যখন আমরা এই দুটো সম্পর্ককে যখন আমরা সাম আপ করবো, তখন কিন্তু এই কথাটা লিখতে হবে যে ওয়াই এবং জেড উভয় পরিবর্তনশীল। প্রথমে ছিল জেড ধ্রুবক, তারপরে ছিল ওয়াই ধ্রুবক, এবার যখন তারা একসাথে ঢুকে যাবে এক্স এর সাথে, তখন ওয়াই এবং জেড উভয় পরিবর্তনশীল হবে, অ্যান্ড কে ইজ নট ইকুয়াল টু 0 অবশ্যই। তাহলে এটাই গেল ফ্রেন্ডস আমাদের যৌগিক ভেদের উপপাদ্য, প্রচন্ড ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, তো ফ্রেন্ডস আজকের ক্লাসের আমাদের চ্যাপ্টার 13 ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 10 ভেদ বা ভ্যারিয়েশন, এই চ্যাপ্টারের আমরা লাস্ট মানে কনসেপ্ট ভিডিওর লাস্ট টপিকে আসবো, যেটা হচ্ছে আমাদের ভেদের ধর্মাবলী। তো এখানে আমাদের কিন্তু দু তিনটে ধর্মাবলী মানে মনে রাখতে হবে, কোনে অতটা দরকার নেই, তবে আমাদের এক্সারসাইজের অঙ্ক করবার জন্য কিন্তু এটা মনে রাখতে হবে। প্রথম ধর্মাবলী হচ্ছে, ধরে নেওয়া হচ্ছে এখানে তিনটে চলরাশি রয়েছে, একটা হচ্ছে এ কমা দিয়ে বি কমা দিয়ে সি। ঠিক আছে, তিনটি চলরাশি, আমরা নিলাম। ঠিক আছে,
তিনটি চলরাশি নিলাম, তাহলে 1 নম্বর প্রপার্টি হয়ে যাচ্ছে প্রপার্টি 1। 1 নম্বর প্রপার্টি কি? 1 নম্বর প্রপার্টি হচ্ছে যদি এ ভ্যারিয়েশন ডাইরেক্ট ভ্যারিয়েশন টু বি হলে বি ডাইরেক্ট ভ্যারিয়েশন টু এ হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? তো যদি এ ডাইরেক্ট ভ্যারিয়েশন টু, অর্থাৎ এ যদি বি এর সাথে সরলভেদে থাকে, তাহলে আমি বলবো বিও এ এর সাথে সরলভেদে থাকবে। এখানে তোমরা প্রত্যেকেই জানো সরলভেদের ক্ষেত্রে আমরা কি জানি, যদি এ বাড়ে তাহলে বিও বাড়বে, যদি এ কমে তাহলে বিও কমবে। ঠিক আছে, একইভাবে যদি জিনিসটাকে আমরা ভাইস ভার্সা মানে মানে ভার্সা যদি ভাবি, তাহলে যদি এ বি বাড়ে তাহলে এও বাড়বে, বি কমে তাহলে এও বাড়বে। তাই আমি বলতে পারি যদি এ ভ্যারিয়েশন ডাইরেক্ট ভ্যারিয়েশন টু বি হয়, দেন বি অফকোর্স ইজ ডাইরেক্ট ভ্যারিয়েশন টু এ হবে। এটা গেল আমাদের প্রপার্টি নাম্বার 1। ঠিক আছে, সেকেন্ড প্রপার্টি হয়ে আছে, দেখো প্রপার্টি নাম্বার 2। এটা কিন্তু ইম্পর্টেন্ট জাস্ট আমাদের শর্ট কোশ্চেন সলভ করার ক্ষেত্রে। যদি এ ডাইরেক্ট ভ্যারিয়েশন টু বি হয়, দেন হলে that is a to the power m is direct variation to b to the power m হয়ে যাবে। এখানে mটা হচ্ছে পাওয়ার। ওকে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? ওকে, তাহলে a to the power m ডাইরেক্ট ভ্যারিয়েশন টু b to the power m এটা হবে। ওকে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? অর্থাৎ এদের পাওয়ারটাও যতই পাওয়ার বসানো না কেন ইকুয়াল রেটে কিন্তু বাড়বে। এখানে মাথায় রাখবে, এখানে কিন্তু mটা কিন্তু যদি ধরো এখানে ধরো 2 to the power 3, আবার সামহাও ধরে নাও এখানে মানে ইকুয়াল রেটে এটা ইনক্রিজ করবে। সাপোজ ধরো এখানে এ আর বি দুটো হচ্ছে চলরাশি আছে এবং পাওয়ারটা কিন্তু সেম থাকবে। পাওয়ারটা কিন্তু ধরে না এখানে 3 to the power 3 থাকলো, পাওয়ারটা কিন্তু সেম থাকবে। হয়তো এক্সাম্পলটা আমি ভুল প্লট করলাম, তবে বুঝবে কোনো যে এখানে এ এর পাওয়ার যে হারে বাড়বে, এখানে বি এর পাওয়ার সেইভাবে বসিয়েও সেটা ইকুয়াল রেটে বাড়বে। কোনো তো এটা জাস্ট প্রপার্টিটা মুখস্থ রাখো, এখানে জাস্ট বলতে হবে না অতটা। ঠিক আছে, ডেপথে যেতে হবে না। ঠিক আছে, আর লাস্ট প্রপার্টিটা যেটা তোমাদের জেনে রাখাটা দরকার, সেটা হয়ে যাচ্ছে, এগুলো খুব একটা দরকার নেই, জাস্ট জেনে রাখার জন্য, শর্ট কোশ্চেন্স করার জন্য। ধরে না এখানে 3 নম্বর প্রপার্টি হয়ে যাচ্ছে প্রপার্টি নাম্বার 3। কি আছে প্রপার্টি নাম্বার 3? যদি ধরো হচ্ছে এ ভ্যারিয়েশন বি, ঠিক আছে, তারপরে বি ভ্যারিয়েশন সি যদি হয়, দেন ডেফিনেটলি আমরা বলবো হচ্ছে ক্যাপিটাল এ ভ্যারিয়েশন ক্যাপিটাল সি। তাহলে এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক। এটা হচ্ছে লাস্ট প্রপার্টি অফ ভ্যারিয়েশন। ওকে, এইটুকুনি ক্লিয়ার? যদি এ এর সাথে বি সরলভেদে থাকে, আবার বি সি এর থেকে সরলভেদে থাকে, তাহলে ডেফিনেটলি আমি বলবো ইন্টার কানেকশন হবে, তাহলে এ এর সাথে সি হয়ে যাবে কোনে। তাই তো বোঝা যাচ্ছে ব্যাপারটা? দ্যাট ইজ ওয়াই আমরা লিখেছি এ ইজ ডাইরেক্টলি ভেরিয়েশন টু সি। তো এইটা গেল ফ্রেন্ডস আমাদের ভেদ বা ভ্যারিয়েশনের আমাদের লাস্ট টপিক, লাস্ট কনসেপ্ট। আশা রাখি তোমাদের ভিডিওটা প্রত্যেকের ভালো লেগেছে, প্রত্যেকটা জায়গায় আমি তোমাদের কাছে পৌঁছতে পেরেছি। যদি তোমাদের বোঝানোতে খামতি থাকে বা তোমাদের যদি কোথাও আনক্লিয়ার থাকে বা তোমরা যদি বুঝতে না পারো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটা তোমাদের একটাই রিকোয়েস্ট করছি, প্রচুর পরিমাণে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, আমার ছোট ভাই বোনদের মধ্যে শেয়ার করো, সবার কাছে আমার এই সহযোগিতাটা পৌঁছিয়ে দাও। ওখানে আশা রাখি তোমাদের আমি কোনো রকম অসুবিধা থাকবে না অঙ্কে। আমি নিজের যথাসাধ্য চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক নিট অ্যান্ড ক্লিন ভালোভাবে বুঝিয়ে দেওয়ার পাশাপাশি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার্সের আমি অঙ্ক ধরে শেখাবো, প্লাস তার পাশাপাশি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স বা পিআইকিউ সলভ করাবো, টেস্ট পেপার সলভ করাবো। তাই দেরি না করে অবশ্যই যারা নতুন ভিউয়ার্স আছে ফ্রেন্ডস, একটা রিকোয়েস্ট, তোমরা আনসাবস্ক্রাইব করে কেউ ভিডিওগুলো দেখো না, প্রত্যেককে রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিও। আর অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আর অবশ্যই পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রেখো। তো আজকের ক্লাস আমরা এত অবধি রাখছি। থ্যাংক ইউ।